এবারে আমি আন্দোলনের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য ফ্লোর হ্যান্ড ওভার করতে চাই রবিউল ইসলাম ভাইয়ার কাছে। তিনি ইউনিভার্সিটি অফ চিটাগং এর স্টুডেন্ট। তিনি আন্দোলন করেছেন মুরাদপুর এবং নতুন ব্রিজ এরিয়া থেকে, এবং আমার জানা মতে সেখানে বেশ ভালোই আন্দোলন হয়েছিল, বেশ গোলাগুলিও হয়েছিল। তবে যাই হোক, আমি এবারে সরাসরি তার কাছে চলে যেতে চাই, তার এক্সপিরিয়েন্সটা শুনতে চাই। রবিউল ভাইয়া, আপনার মাইকটা একটু অন করবেন কাইন্ডলি। জি আপু, আমাকে শোনা যাচ্ছে? জি। জি, সালাম আলাইকুম। আমি রবিউল ইসলাম, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। আমি এখন চতুর্থ বর্ষে অধ্যয়ন করছি। তো আমি করোর সাথে সম্পৃক্ত হয়েছি 3 মাস আগে, বা হচ্ছে আর একটু বেশি সময় হবে। তো আমি করোর কমিউনিকেশন এন্ড আউটরিচ ডিপার্টমেন্টে ভলান্টিয়ার হিসেবে আছি, এবং হচ্ছে কন্টেন্ট রাইটিং এর কোঅর্ডিনেটর হিসেবে আছি। তো করো এমন একটি আয়োজন করেছে আজকে, আসলেই অত্যন্ত প্রশংসনীয়। যেটা বলে বোঝানোর মতো না, যে আমাদের এক্সপিরিয়েন্স শোনা, বা হচ্ছে আমাদের আন্দোলনে, এই স্বাধীনতা আন্দোলনের শহীদ ভাইদের স্মরণ করা, এই সব মিলিয়ে করোর এই আয়োজনটা অসাধারণ ছিল। এই জন্য আমি পরবর্তী পক্ষকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে কিছু ব্যাকগ্রাউন্ড বলার চেষ্টা করব। যেহেতু আমাদের সংবিধানেই ধারা 29-এ বলা আছে যে রাষ্ট্র সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে সচেষ্ট থাকবে, সামাজিক ও অর্থনৈতিক অসাম্য দূর করতে এবং নারীদের অংশগ্রহণ সুযোগের সমতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিবে। অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারা জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত করার জন্য যে কোনো ধরনের ব্যবস্থা প্রয়োজন সেটা সরকার নিবে। এটা সুযোগের সমতার কথা সংবিধানে বলা আছে। কিন্তু আমাদের যে কোটা সিস্টেম ছিল, এটা এমন একটা পর্যায়ে এসে একটা বৈষম্যের সৃষ্টি করে ফেলতেছে, যে এটা বৈষম্যের পর্যায়টা অনেক বেশি মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছিল। তো 2018 সালে সর্বপ্রথম যখন কোটা আন্দোলন হয়, দুইটা কারণে আমরা তখন সম্পৃক্ত হতে পারিনি। একটা হচ্ছে যে হয়তো বয়সের কারণ, পর্যাপ্ত যেই সোশ্যাল অ্যাক্টিভিটিস বা হচ্ছে নাগরিক হিসেবে যে সামাজিক সচেতনতা, ওইটা আমাদের মধ্যে গড়ে ওঠেনি। দ্বিতীয় কারণ হচ্ছে ওই আন্দোলনটা এত বেশি বিস্তৃতি লাভ করেনি যে গ্রামে গঞ্জে জেলায় উপজেলা ইউনিয়নে পৌঁছে যাবে। যার কারণে আমরা গ্রামে থাকার কারণে ওই আন্দোলনে সম্পৃক্ত হতে পারিনি, কিন্তু পরবর্তীতে বড় ভাইদের কাছ থেকে এই আন্দোলন সম্পর্কে কিছুটা হলো জানতে পেরেছিলাম। কিন্তু এই 2024 সালে যে আন্দোলনটা হলো, এটার ব্যাপকতা আপনারা সবাই দেখেছেন। তা আমি এখানে বলতে চাচ্ছি যে 2018 সালে সরকার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে এই সম্পূর্ণ কোটা সিস্টেমটা বাতিল করেছিল। পরবর্তীতে 2024 সালের একটা রিটের পরিপ্রেক্ষিতে সরকার জুলাই 5 তারিখ আবার সেই আহ আগের যেই ইয়েটা ছিল, পরিপত্র ছিল, ওইটা বাতিল করে এই আন্দোলনে 2024 সালের 5 জুলাই আবার হচ্ছে যে কোটা সিস্টেমটা পুনর্বহাল করে, যার পরিপ্রেক্ষিতে এই আন্দোলনের সূচনা হয়েছিল। তো তারাই ধারাবাহিকতা আমরা ওই সময় থেকে আমরা চট্টগ্রামের বিভিন্ন শহরে সর্বপ্রথম আমাদের ক্যাম্পাস থেকে শুরু হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে আমাদের ক্যাম্পাস থেকে আন্দোলন শুরু হয়েছিল, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, ক্যাম্পাসের 1 নম্বর গেটে আন্দোলন হয়েছে। যখন আন্দোলনের বিস্তৃতি লাভ করতে থাকে তখন আন্দোলন যখন সকলের সম্পৃক্ততা নিশ্চিত করার জন্য আন্দোলন শহরের দিকে ডাইভার্ট হয়। আমরা বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি নিয়েছিলাম, আমরা টাইগার পাসে বসেছিলাম, আমরা রেলপথ অবরোধ করেছিলাম, আমরা বিভিন্ন জায়গায় আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদের প্রতি আক্রমণ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একরকম ব্লক দিয়ে তাদের প্রতি উপর ছাত্রলীগ এবং পুলিশের দমন পীড়ন চালানো হয়। তার পরিপ্রেক্ষিতে 15 তারিখের পর থেকেই আন্দোলনটা, এই আমাদের যেই সাধারণ আন্দোলন ছিল, এটা সহিংসতার রূপ নেয়। তো 15 তারিখের পর থেকেই পুলিশ এবং সরকারের পক্ষ থেকে তাদের বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়া হয়, যারা আমাদের উপর আক্রমণ শুরু করে দেয়। যার ফলে তাদের আক্রমণের ফলে আন্দোলনটা একটা সহিংসতার রূপ নেয়। কিন্তু যখন 16 তারিখ মুরাদপুরে আমরা অবস্থান নেওয়ার আগেই, তখন আমাদের পরিস্থিতি এমন হয়ে যাচ্ছিল যে আমরা আমাদের যে প্লেস এটা জানানোর আগেই ওইখানে ছাত্রলীগ বা যুবলীগ অবস্থান নিয়ে নিচ্ছে, যার কারণে তারা আমাদেরকে মারার জন্য মারমুখী হয়ে অবস্থান করে। ওই সময় থেকে স্ট্র্যাটেজি হিসেবে আমাদের প্লেস গুলা খুব পরে জানানো হতো। কিন্তু যখন 16 তারিখে যে আমাদের আন্দোলনের ঘোষণা করা হয়, এটার মূল প্লেস ছিল আমাদের 16 শহর রেলওয়ে স্টেশন। কিন্তু আমরা ওইখানে যাওয়ার পূর্বেই
ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা ওইখানে অবস্থান গ্রহণ করে, যার কারণে আমরা ওইখানে অবস্থান করতে পারিনি। এর ফলে আমরা মুরাদপুরের দিকে মুখ করি, আমরা ওইখান থেকে আন্দোলন করার চেষ্টা করি, কিন্তু আমরা যখন ওইখানে জড়ো হই, মুরাদপুর মোড়ে আসার আগেই ওইখান থেকে আমাদের উপর আক্রমণ করা শুরু হয়ে যায়। আক্রমণ করা শুরু করার এক ফলে আক্রমণ যখন তারা শুরু করে, এর ফলে আমরা প্রথম দিকেই আমরা তাদের ধাওয়া খেয়ে পিছু হটতে বাধ্য হই, কিন্তু প্রতিরোধের অংশ হিসেবে আমরা তাদেরকে পরে আবার ধাওয়া দেওয়ার চেষ্টা করি আমরা, এবং জড়ো হই, এবং আমরা মুরাদপুর মোড়ে অবস্থান করি। আমার এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমি জীবনে প্রথম পেয়েছি, এর আগে কখনো আমি এই শিক্ষাগুলো পাইনি, এগুলো আমার জীবনে অনেক কাজে দেবে বলে আমি মনে করি। এখানে আমি একটা জিনিস রিয়েলাইজ করতে পেরেছি যে সাধারণ মানুষ আমাদের কাছে একটা বিপ্লব চাচ্ছে। তারা তখনও কিন্তু আন্দোলনটা ওই পর্যায়ে পৌঁছায় নাই যে এটা সরকার পতনের আন্দোলন হবে, এটা ছিল তখন একটা কোটা সংস্কারের আন্দোলন। কিন্তু মানুষের ভাবাবেগ আবেগ এমন ছিল যে ভ্রাম্যমান পানি খাওয়ানোর দোকান তৈরি হয়েছে আমাদের জন্য, জগে করে শিক্ষার্থীদের মুখে পানি ঢেলে দিচ্ছিল। একজন বৃদ্ধ এসে আমাদের পাশে বলতেছে যে আমার শক্তি নাই, আমি যে ঢিল ছড়বো ওদের গুলির বিপরীতে, আমি তোমাদেরকে ইট ভেঙে দিচ্ছি, তোমরা তাদেরকে পাথর ছোড়ো। এগুলো আমাদেরকে অনেক বুস্ট করেছিল আন্দোলনে। বৃদ্ধ মানুষ আমাদের সাথে স্লোগান দিচ্ছিল, এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি আন্দোলনের প্রতি আগ্রহী করছিল। আমরা বুঝতে পারছিলাম যে মানুষ আমাদের কাছে একটা বিপ্লব চাচ্ছে, তারা তাদের 15 বছরের চাপা ক্ষোভকে বহিঃপ্রকাশ করার একটা সুযোগ পেয়েছে, তারা ছাত্রদের কাছে একটা বিপ্লব চাচ্ছে। যদিও তখনও পর্যন্ত এটা সরকার পতনের আন্দোলন ছিল না। তো আমরা ওইখানে যখন ছিলাম, আমাদের বিপক্ষে পুলিশও অবস্থান নিয়েছিল এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরাও অবস্থান নিয়েছিল, কিন্তু ওই দিন পুলিশ শিক্ষার্থীদের উপর কোনো ধরনের গুলি ছোড়েনি, এটা সত্য কথা, কিন্তু তারা ছাত্রলীগ যুবলীগকে প্রোটেক্ট করেছে, এটা আমরা দেখতে পেয়েছি। যদিও পুলিশের সংখ্যা শিক্ষার্থী এবং ছাত্রলীগ যুবলীগের চাইতে অনেক কম ছিল। তো ছাত্রলীগ যুবলীগ যখন আমাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া করছিল, বিভিন্ন গ্রেনেড ছুটছিল বা ফাঁকা আওয়াজ করছিল, তখন আমরা বুঝতে পারিনি যে তারা কোথায় থেকে গুলি করতেছে, এই বিষয়টা আমরা বুঝতে পারিনি। আন্দোলনে থাকা অবস্থায় আমি এটা দেখেছি যে ছড়াগুলিগুলো যখন করতেছিল, আমাদের পাশে একজন ভাই আহত হচ্ছে, অথবা ইট এসে তার মাথায় পড়ছে, সে আহত হয়ে যাচ্ছে, কিন্তু একজন ভাই আহত হচ্ছে, 3-4 জন ভাই তাকে নিয়ে মেডিকেলের দিকে যাচ্ছে, কেউ ভয় পাচ্ছে না, তাদের মধ্যে ভয়টা যেন দূর হয়ে গেছে। একজন আহত হচ্ছে, 50 জন পেছন থেকে সামনে এগিয়ে আসতেছে। এই জিনিসটা আমাদেরকে অনেক বেশি বুস্ট করেছে যে আমরা আসলে পেছনে ফেরার আমাদের কোনো পথ নেই। তো আমরা তখন থেকে যখন দেখতেছিলাম যে আমাদের ভাইরা সামনের দিকে এগিয়ে আসছে, তখন আমরা প্রতিরোধ করার সর্বোচ্চ চেষ্টা করেছি, এবং আমরা প্রতিরোধ করতে পেরেছিও। আমরা তাদেরকে ধাওয়া দিয়ে চট্টগ্রামের মুরাদপুর মোড় থেকে ধাওয়া দিয়ে তাদেরকে 2 নং দিকে পাঠাতে আমরা পেরেছি। কিন্তু আমি তখনও বলতে পারবো না যে ওই আন্দোলনে পুরো দিন আমরা ওইখানে ওই দিন সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়েছিলাম তাদেরকে প্রতিরোধ করে, কিন্তু তারা আমাদেরকে শুরু থেকেই শান্তিপূর্ণ আন্দোলন করতে দেয়নি, তারা আমাদের উপর আক্রমণ করেছিল, যার কারণে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। কিন্তু আমি তখনও জানি না যে আমার আন্দোলনের এখানে আমার 3 জন ভাই শহীদ হয়েছে। যখন আমি বাসায় আসি, বাসায় এসে অনলাইনে ঢুকে জানতে পারি যে আমার 3 জন ভাই গুলিতে আহত হয়েছে, 2 জন শিক্ষার্থী, একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরাম, এবং আরেকজন ছিল শান্ত ভাই, তিনিও একজন শিক্ষার্থী ছিলেন, এবং একজন শ্রমিক নিহত হয়েছিলেন। ওই দিনে 2 জন শিক্ষার্থী এবং একজন শ্রমিক আমাদের আন্দোলনে শহীদ হয়, যার কারণে আন্দোলন আরো একটা নতুন মাত্রা পায়। আমাদের আবু সাইদ ভাইও ওই দিন মারা যায় ওইখান থেকে, রংপুর থেকে। একই দিনে এতগুলো হত্যাকাণ্ডের কারণে ওই দিন প্রায় 7 জনের উপর মানুষ মারা যায়। এখানে একটা সকল শিক্ষার্থীর রক্তে মনে হয় যে দাবানলের মতো ফুসে উঠে, যে আমাদের ভাইদের রক্তের বদলা আমরা নিয়ে ছাড়বো। তখন থেকে এটা আস্তে আস্তে কোটা সংস্কার আন্দোলন থেকে বেরিয়ে এটা অন্যদিকে মোড় নিতে থাকে, দাবি দেওয়ার আন্দোলনে মোড় নিতে থাকে। এরপরেও যদি পরবর্তীতে এভাবে আন্দোলন চলতেই থাকে, তারপরে একদিন গ্যাপ দিয়ে আমরা 17 তারিখ গ্যাপ দিয়ে 18 তারিখে আমাদের আন্দোলনের স্পট ঘোষণা করা হয় নতুন ব্রিজ, যেটাকে শাহ আমানত ব্রিজ বলা হয় চট্টগ্রামে। এই জায়গাটা আমাদের কাছে একেবারেই অপরিচিত, আমরা খুব বেশি চিনি না, এবং আমাদের ক্যাম্পাস এবং আমাদের যে অবস্থান এটা চাইতে অনেক দূরে। তারপরেও আমি আমার কয়েকজন সহপাঠীকে নিয়ে 250 টাকা দিয়ে একটা সিএনজি ভাড়া করে নিয়েছি, কারণ আমরা চিনি না জায়গাটা, নিয়ে ওই স্পটে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু অবস্থা এত খারাপ ছিল যে সিএনজিওয়ালা ওইদিকে যেতে রাজি হচ্ছিল না। পরে আমাদেরকে অনেক দূরে একটা জায়গায় নামিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা ওই জায়গা থেকে হেঁটে হেঁটে অবস্থান নিয়েছিলাম যে আমাদের স্পট ছিল আন্দোলনের। ওইখানে গিয়ে যে অবস্থা দেখতে পাই, দূরত্বের কারণে ম্যাক্সিমাম শিক্ষার্থী ওইখানে পৌঁছাতে পারে নাই, কিন্তু ওইখানে পুলিশ আগে থেকে এত বেশি জড়ো হয়েছে যে পুলিশের সংখ্যা আমাদের সমতুল্য, এবং তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে জল কামান, ট্যাঙ্ক, গোলা বারুদ, মানে একরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এখানে। যদি আমরা শুরুর দিকে আন্দোলন কিছুটা চালিয়ে যাচ্ছিলাম, পরবর্তীতে এক সময় পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করা শুরু করে।
ওই দিন ওইখানে ছাত্রলীগ বা যুবলীগের সরব উপস্থিতি আমরা দেখিনি, কিন্তু পুলিশ যখন সবার উপর আক্রমণ শুরু করে কারোই আর টিকে থাকা সম্ভব ছিল না, কারণ পুলিশের অবস্থান এবং এত কড়া ছিল এবং সংখ্যা এত বেশি ছিল যে আমরা তাদের সামনে দাঁড়ানোটাই আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। টিয়ারশেল গ্যাসের যে তীব্রতা, এটা আমি ওই দিন বুঝতে পেরেছি যে কি পরিমাণ জ্বালা পোড়া সৃষ্টি করে, চোখে মুখে বুকে সারা শরীরে একটা তীব্র জ্বালা পোড়ার সৃষ্টি করে। তো ওই দিন আমরা ধাওয়া খেয়ে বিভিন্ন জায়গায় লুকায় যাই। লুকিয়ে যাওয়ার ফলে যে বিষয়টা সৃষ্টি হয় আপনারা জানেন যে এখানে ছাত্রলীগের একটা কৌশল ছিল, তারা বিভিন্ন তাদের সংখ্যা বাড়ানোর জন্য টোকাইদের গ্রুপকে ভাড়া করে নিত, যার কারণে শিক্ষার্থীরা যখন ধাওয়া খাওয়ার পরে বিভিন্ন দিকে ছুটাছুটি করতেছিল, তো তারা যখন গলিতে গলিতে লুকিয়ে পড়তেছিল, তখন হচ্ছে তাদের উপর টোকাই এবং ছাত্রলীগ হামলা করা শুরু করে। কারণ শিক্ষার্থীরা ওই প্লেস চেনে না, গলির অবস্থা জানে না, কিন্তু ওরা ওইখান থেকে আগে থেকে অবস্থান নিয়ে তাদেরকে অতর্কিত হামলা করা শুরু করে। এর ফলে অনেকেই আহত হয়েছে ওইখানে এবং তাদের মার খেয়েছে। আমি আমার 3জন সহপাঠীকে নিয়ে, আন্দোলনের সহপাঠী, বাট ওনাদেরকে আমি কাউকেই চিনি না, আমরা একটা টয়লেটে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। প্রায় আধা ঘন্টা ওইখানে আটকা ছিলাম যে বের হইলে হয়তো পুলিশের সামনে পড়তে হবে, নয়তো ছাত্রলীগের সামনে পড়তে হবে। এই ভয়ে আমরা ওইখানে আধা ঘন্টা ছিলাম। তারপরে হচ্ছে যখন পরিস্থিতি স্থিতিশীল হয়, যে একটু নর্মাল হয়, আধা ঘন্টা পর আমরা বের হতে সক্ষম হই। বের হয়ে আমি 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 ওই দিন এমন কিছু অভিজ্ঞতার শিকার হয়েছে যে আমি আমার জীবনে কখনো এরকম পরিস্থিতির শিকার হইনি। আমি এমন কিছু জায়গায় চলে গিয়েছি যেখানে আমার আর আগে কখনো যাওয়া হয় নাই। আমি এমন কিছু জায়গায় চলে গিয়েছি যেগুলোর নাম আমি এর আগে কখনো শুনিনি, গিয়ে মানে জাস্ট যান বাঁচানোর জন্য। যে পরিস্থিতি এমন হয়ে গেছে যে পুলিশের ধাওয়াকে ওইখানে আর কেউ টিকতে পারে নাই, সবাই সবার অবস্থান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো আমরা যখন পালিয়ে যাচ্ছিলাম তখন হচ্ছে যে আমার সাথে যারা ছিল তাদের আমি কাউকে আর পাইনি। পরবর্তীতে রাস্তার অর্ধেক পর্যায়ে গিয়ে আমি একটা গলিতে ঢুকে পড়ি, তখন আমার একজন পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। ওনাকে নিয়ে আমি চকবাজারের দিকে যাওয়ার চেষ্টা করি, কিন্তু পথিমধ্যেই সামনের দিক থেকে ছাত্রলীগের একটা মিছিল আসতে দেখে আমরা একটা দোকানে ঢুকে পড়ি। দোকানে ঢুকে পড়ে অবস্থান নেই, একটু মানে সাধারণ মানুষের মতো। আমাদের মুখে তখনও প্রচুর পেস্ট ছিল, কারণ অত্যন্ত জ্বালা পোড়া করছিল, তখন আমরা ফেস্ট লাগিয়েছিলাম, মাথায় গামছা ছিল চোখ বাঁধার জন্য। ওগুলো খুলে ফেলে একবারে মানে সাধারণ হয়ে গেছে যে আমরা আন্দোলন থেকে আসছি, এমনটা যেন বোঝা না যায়। তো আমরা ওইখানে অবস্থান করার পরে যখন ছাত্রলীগের মিছিলটা চলে যায়, তখন আমরা আবার বের হয়ে হাঁটা ধরি। এরপর থেকে আমরা আবার রিক্সা নিতে গিয়ে কয়েকজন জড়ো হয়েছিলাম। পরবর্তীতে আবার ছাত্রলীগের ভয়ে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, যেন আমাদেরকে সন্দেহ করতে না পারে। পরবর্তীতে চট্টগ্রামের টেরি বাজার এবং হচ্ছে যে আন্দরকিল্লা হয়ে অনেক দূর ঘুরে আমি আমার বাসায় আসতে সক্ষম হই। তো এই 2 দিনের যে অভিজ্ঞতাটা, এটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, যে আমার মধ্যে দিয়ে যে ভয়, এর আগে আমি কখনো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ হয় নাই। তো ওই দিনের যে ভয় ভীতি আমাদের মধ্যে ছিল, ওগুলো কেটে গেছে। আমাদের ভাইদের আমি সাহস দেখেছি, তাদের হচ্ছে যে শহীদ ভাইদেরকে রক্ত তাদেরকে কিভাবে উজ্জীবিত করেছে আন্দোলনকে সামনে নিয়ে যাওয়ার জন্য। এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আমাদের কাছে যে তারা চাচ্ছে একটা রেভলিউশন হোক, একটা পরিবর্তন চাচ্ছে তারা, যে গত 15 বছরে মানুষকে যে পরিমাণ অত্যাচার নিপীড়ন করা হয়েছে সর্বদিক থেকে, এটা থেকে তারা বের হইতে চাচ্ছিল, কিন্তু তাদের মুখ ফুটে তারা বলতে পারছিল না, তাদের গলা টুটি যেন কেউ একজন অদৃশ্য শক্তি বলে চেপে ধরে রেখেছে। আমরাও ফেসবুকে নিজের মত প্রকাশ করতে পারতাম না, পরক্ষণে আমাদেরকে পার্সোনালি নক দিয়ে বলা হতো পোস্ট ডিলিট করো, তোমার সমস্যা হতে পারে। এরকম অনেক সমস্যার আমরা সম্মুখীন হয়েছি, যার ফলে ওই এখান থেকে ফেরার পরে আমি আরেকটা সমস্যার সম্মুখীন হই, যে আমি যে বাসাটায় থাকছি, এই বাসাটা হচ্ছে একেবারে রাস্তার পাশে। তো আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে আমরা বাসা থাকাটা খুব খুব দায় হয়ে পড়ে, যে আমাদের যে কোনো সময় হামলা শিকার হতে পারে অথবা গ্রেপ্তারের আসতে পারে। তারপর আমরা অনেকদিন অবস্থান করেছি এবং সর্বশেষ 26 তারিখ পর্যন্ত আমি আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। 26 তারিখে আমি বাড়ির দিকে রওনা হই যখন, তখন কিন্তু ইন্টারনেট অফ, সব ধরনের যোগাযোগ বন্ধ। আমরা কিভাবে জানবো যে আমাদের আন্দোলন হচ্ছে? তখন হচ্ছে যে আমাদেরকে মোবাইল থেকে মেসেজ পাঠানো হতো, মেসেজের মাধ্যমে জাস্ট আন্দোলনের 1 থেকে 1.5 ঘন্টা আগে আমাদেরকে জানানো হতো যে আমাদের আন্দোলনের প্লেস ওইটা। কারণ ছাত্রলীগ জানার সাথে সাথে ওইখানে অবস্থান নিত, পুলিশ ওইখানে অবস্থান নিত, আমাদেরকে কোনোভাবেই আমাদের আন্দোলনের স্পটে অবস্থান নিতে তারা দিত না। এবং সব ধরনের দমন করার জন্য তাদের উপর নির্দেশ ছিল, ডিরেক্টরের উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এদেরকে দমন করার জন্য। আমাদেরকে বিভিন্ন ভাবে ট্যাগিং করা হয়েছে, আপনারা জানেন। তো এই ট্যাগিং এর মাধ্যমে তারা আর ছাত্রলীগ এবং যুবলীগের যে গত 15 বছরের যে অবস্থান, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড আপনারা সেটা অবশ্যই দেখেছেন, যারই ফলে তারা আমাদের উপর সর্বোচ্চ আক্রমণ চালায়। তারপরে আমরা 26 তারিখ পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চালিয়ে গিয়েছি, সর্বোচ্চ আমি অন্তত ছিলাম স্পটে। এরপর আমি বাড়ি চলে গিয়েছিলাম। এই সময়টাতে যে আন্দোলন হয়েছিল, তার পরবর্তীতে আমাদের বিভিন্ন ভাইদেরকে যখন বিভিন্ন অঞ্চলে হত্যা করা হচ্ছিল অবলীলায়, সরকার পুলিশ দিয়ে, ছাত্রলীগ এবং যুবলীগদের মাধ্যমে, সন্ত্রাসীদের মাধ্যমে। তো
তো যখন হত্যার এই যে স্রোতটা এটা যখন থামছিল না, আমাদের ভাইরা যখন প্রত্যেকদিন আন্দোলনে আসছিলেন, অধিকার আদায়ের আন্দোলন, যৌক্তিক আন্দোলনে আসছিলেন, কিন্তু তারা প্রতিদিন নিহত হচ্ছিলেন, যার পরিপ্রেক্ষিতে এই আন্দোলনটা তখন আর কোটা সংস্কারের মধ্যে সম্পৃক্ত বা সীমাবদ্ধ থাকেনি। এইটা তখন 9 দফা আন্দোলন, সরকারের ক্ষমা চাওয়ার আন্দোলন, বা পরবর্তীতে 1 দফা আন্দোলন, সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। এই যে অধিকারের আন্দোলন থেকে সকলের সম্পৃক্ততা ছিল, এইটা এক অবিস্মরণীয়। আমি 52 দেখিনি, আমি 69 দেখিনি, আমি 71 দেখিনি, আমি 18 সালে সম্পৃক্ত হতে পারিনি, আমি 24-এর আন্দোলন দেখেছি, আমি অভ্যুত্থান দেখেছি, আমি এই বিপ্লব দেখেছি। আমি এই বিপ্লব থেকে অনেক কিছু শিখেছি। আমি এই বিপ্লবে থাকার অংশীদার হতে পেরে আমি নিজে গর্ববোধ করছি। আমি জেনারেশন জের অংশ হয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এরা আসলে এই জেনারেশনটা আসলে এই যে বৈষম্য, অন্যায্যতা, এই জিনিসগুলোকে মেনে নিতে পারে না। এরা আসলে অন্যায্যতার বিপক্ষে নিজের সামনে দাঁড়িয়েছে। আপনারা দেখেছেন আবু সাইদ কিভাবে 2 হাত দাঁড় করিয়ে পুরো ফ্যাসিজমকে ধ্বংস করে দিয়েছে। তার এই 2 হাত দিয়ে বুক পেতে দেওয়ার যে দৃশ্যটা, এটা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। অন্যান্য দেশেও এই আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে আবু সাইদের, মুগ্ধ ভাইদের যেই ডেডিকেশন ছিল এটা থেকে। তার পরবর্তীতে সরকার আমাদের কোটা সংস্কারের যে এই দাবিটা ছিল এটা মেনে নিলেও তখন আর এটা ওই সংস্কার পদ্ধতিতে, সংস্কার আন্দোলনে সীমাবদ্ধ নাই। এটা তখন আমাদের ভাইদের রক্তের যেই ফয়সালার বিষয়টা ওইখানে গিয়ে দাঁড়িয়েছে, যার কারণে তার পরবর্তী তারা আমাদের সমন্বয়কদেরকে আটক করেছে বিভিন্ন ভাবে, এবং অনেক প্রহসন করেছে তারা তাদেরকে। তারা নিজেরাই আত্মগোপনে চলে গেছে, বা তাদের নিরাপত্তার জন্য নিয়ে গেছে, এই ধরনের অনেক বাহানা করেছে। কিন্তু আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তির আন্দোলন ছিল না, এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, এটা সকল মানুষের অধিকারের আন্দোলন ছিল। আমরা সকল মানুষকে পাশে পেয়েছি। আমরা দেখেছি কিভাবে বাচ্চারা অংশগ্রহণ করেছে, পিতা তার সন্তানকে নিয়ে অংশগ্রহণ করেছে, মাতা তার ছেলেকে কিভাবে আন্দোলনে যাওয়ার জন্য উৎসাহিত করেছে, রিক্সাওয়ালা, শ্রমিক, সব ধরনের মানুষ কিভাবে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, আমরা এই সবই দেখতে পেয়েছি। এটাও আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট করেছিল যে আসলে মানুষ পরিবর্তন চাচ্ছে, আমাদের কাছে রেভলিউশন চাচ্ছে, যেটা মানুষ আর নিতে পারতেছে না। তা আমাদের ভাইদের এই রক্তের বিনিময়ে যখন এটা সরকার সংস্কার করে, কিন্তু তখন আর এটা সংস্কারে সীমাবদ্ধ থাকে না। এর পরবর্তীতে এটা 1 দফায় গিয়ে পৌঁছায়, এবং পরবর্তীতে মার্চ টু ঢাকার মাধ্যমে 5ই আগস্ট এইটা সরকার পতনের মাধ্যমে আমাদের ঐতিহাসিক সেই জুলাই বিপ্লব সাধিত হয়, এবং আমরা একটি নতুন স্বাধীন বাংলাদেশ পাই, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট থেকে আমরা মুক্তি পাই। যে বাংলাদেশ আমাদেরকে ছাত্র জনতার বাংলাদেশ, যে বাংলাদেশ ছাত্র জনতার বিপ্লবের বাংলাদেশ, এটা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমরা ছাত্র জনতা পরবর্তীতে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আমরা একটা সরকারকে এই ক্ষমতায় আসীন করি, যারা আমাদের আগামীর বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে সব ধরনের প্রচেষ্টা চালাবে বলে আমরা মনে করি। এবং আমরা আশা করছি আমাদের এই বাংলাদেশ, এই যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এইটা অবশ্যই সুখী, সমৃদ্ধ, একটি উন্নত বাংলাদেশের পর্যায়ে আমাদের এই নতুন সরকার নিয়ে যাবে বলে আমি আশা করছি। আমি করকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এমন একটি আয়োজনের জন্য। আমি আমার শহীদ ভাইদেরকে গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং করোর সাথে যারা সম্পৃক্ত তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা আজকের এই লাইভ সেশনটি দেখছেন, আপনারা করো সম্পর্কে জানুন, করো আসলে কি কাজ করছে, করো ভলান্টিয়ার এম্পাওয়ারমেন্ট নিয়ে, ইউথ এম্পাওয়ারমেন্ট নিয়ে কিভাবে কাজ করছে, ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি নিয়ে কিভাবে কাজ করছে, আপনারা জানার চেষ্টা করুন। আপনাদের আগ্রহের জায়গা থেকে আপনারা জানুন, তারপর আপনারা করতে সম্পৃক্ত হন। আমি আশা করছি আমরা এই করোর মাধ্যমে নতুন বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে একটা অভূতপূর্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো বলে আমি আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রবিউল ইসলাম ভাইয়া। আপনার সাথে আমি কিছু ব্যাপার অ্যাড করতে চাই। যেমনটা আপনি শুরুতে বলেছেন যে 2018 সালের আন্দোলন থেকে আপনি শিক্ষা নিয়েছেন। তো রিসেন্টলি খুব সম্ভবত দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা, আমার এক্স্যাক্টলি মনে নেই, সেখানে একটি আর্টিকেলে এসেছিল যে এই যে জুলাইয়ের আন্দোলন, তার বীজটা বপন করা হয়েছে আসলে 18 সালের কোটা আন্দোলন এবং আমাদের যে নিরাপদ সড়ক আন্দোলন ছিল, সেই সময়টাতে আসলে এই বর্তমানের বিপ্লবের বীজটা বপন করা হয়েছিল। সেই তখন থেকে আসলে সে অল্প বয়সে আমরা শিখে গিয়েছিলাম কিভাবে আন্দোলন করতে হয়, বা একটা লেসন আমরা পেয়ে গিয়েছিলাম ওই সময়টাতে। এবং যেমনটা তখন
যে রিয়েলাইজেশনটা হয়েছিল যে কোনো একটা ফিক্স স্পটে যদি আন্দোলন করতে যাই সেক্ষেত্রে অ্যাটাকটা বেশি আসে, যার কারণে যেটা চিটাগং এর স্ট্র্যাটেজি ছিল, এটা হচ্ছে আগের দিন স্পটটা ঘোষণা করা হবে। তো ওই স্ট্র্যাটেজিটা খুবই ভালো ছিল আমাদের সমন্বয়কদের। এবং একই সাথে যেহেতু আমিও চিটাগং এর, আমাদের লোকেশন, সো কিছু বলবেন? জি আপু, আপনি বলুন। সো যেহেতু আমাদের লোকেশনটা সেম, সো আমি কিছু ব্যাপার অ্যাড করতে চাই। মুরাদপুরে হয়তো যেদিন আপনি আন্দোলন করেছেন সেদিন হয়তো কোনো হতাহতের মানে আপনার সামনে হয়তো পড়েনি, কিন্তু আমার বলতে খুব কষ্ট হচ্ছে, সেদিন আমাদের ইউনিভার্সিটি অর্থাৎ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি বাসের উপর হামলা করা হয়েছিল, আমাদের ভাইদের বাসে, আমাদের বোনদের বাসের উপর হামলা করা হয়েছিল, স্টুডেন্টদের উপর হামলা করা হয়েছিল। এমন না যে সবাই আন্দোলনে উপস্থিত ছিল, জাস্ট বাসটা যাচ্ছিল, ওই অবস্থায় আমাদের ভাইদের উপরে, কোন নিরস্ত্র ভাইদের উপরে, বোনদের উপরে আক্রমণ করা হয়েছিল মুরাদপুর 2 নম্বর গেট এই এরিয়াগুলোতে। তো আপনি যখন বলছিলেন তো আমার চোখ ভিজে আসছিল যে আমাদের ভাই বোনদের উপর এভাবে অ্যাটাক করা হয়েছে। এবং একই সাথে নতুন ব্রিজের ক্ষেত্রে যেটা, সাধারণত ওই এলাকাটা হচ্ছে ছাত্রলীগ বা তেমনই গুন্ডাদের একটা এরিয়া বলা যায়। তো সে কারণে সে ওই এলাকাটাতে হতাহতের সংখ্যা বা ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন হওয়ার যে ব্যাপারটা ওই এলাকাতে বেশি হয়েছিল। আমি কিছু ভিডিও দেখেছিলাম যে নতুন ব্রিজের মধ্যে এই এরিয়াটাতে মানুষজন গলিতে ঢুকে যাচ্ছে, কিন্তু তারপরও পুলিশ গুলি চালাচ্ছে। এমন বেশ কিছু ভিডিও বা ক্লিপস আমি পেয়েছি যেগুলা শেয়ারও করা যায়নি, এবং এরপরে তো গায়েব হয়ে গিয়েছে, বেশ এমন অনেক ঘটনা ঘটেছে। এবং একই সাথে আমি শহীদদের প্রতি তো সম্মান অবশ্যই, একই সাথে আমি সম্মান জানাতে চাই আমাদের ভাইদের যারা আন্দোলন, আপনার মতো ভাইদেরকে যারা আন্দোলনে অবস্থান করেছে এবং আমরা বোনদেরকে প্রোটেক্ট করেছে। বিশেষ করে নিউ মার্কেট এরিয়াতে বা যেসব জায়গায় আন্দোলন হচ্ছিল সেখানে যখন মেয়েরা আন্দোলনে ছিল, সব ভাইরা মিলে তাদেরকে প্রোটেক্ট করছিল। অর্থাৎ সবাই হাতে হাত ধরে মেয়েদেরকে ঘিরে একটা ব্যারিকেডের মতো দিয়ে রেখেছিল, যাতে মেয়েদের উপরে কোনো আঁচ না আসে, বা দৌড়াতে গিয়ে কোনো মেয়ে যদি পড়ে যাচ্ছিল তখনই হচ্ছে সবলা ভাই এসে ঘিরে ধরছিল। তো আর মেয়েদের মুভমেন্টে যাতে কোনো প্রবলেম না হয় সেজন্য সবলা ভাই হচ্ছে হাতে হাত ধরে একটা রাস্তা ক্রিয়েট করে দিচ্ছিল। তো বলতে গেলে আমরা মেয়েরা আন্দোলনের মধ্যে একটা প্রিন্সেস ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গিয়েছি। তো শহীদদের সাথে আপনাদেরকেও আসলে সালাম। আপনারা আমাদেরকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়েছেন, আপনারা আমাদেরকে প্রোটেক্ট করেছেন। এইরকম একটা মাস একটা এরিয়াতে, এত জনবহুল একটা জায়গায় মেয়েদের এতটা সেফটি আসলে বাংলাদেশে আগে কখনো হয়েছে বলে আমার জানা নেই। এবং আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এক্সপিরিয়েন্সটা এতটা সুন্দর করে আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং নতুন বাংলাদেশের প্রতি আপনার আশা এবং আকাঙ্ক্ষা পূরণ হোক, এটাই আমার কাম্য। নুরুদ্দিন ভাই হ্যান্ড রেজ করেছেন দেখতে পাচ্ছি। জি, আমার একটা মজার প্রশ্ন আছে রবিউলের কাছে। প্রথমে রবিউল ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কেন জানাচ্ছি? রবিউল ভাইয়ের স্ক্রিপ্ট কিন্তু লিখিত না, আপনারা খেয়াল করছেন? That came from here. He is a fighter. He is a soldier. এই জায়গা থেকে আসছে, নাইলে এটা হইতো না। প্রত্যেকটা মানুষের এই জায়গা থেকে আসছে। আচ্ছা, রবিউল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। অনেকগুলো ন্যারেটিভ তৈরি করছে না আওয়ামী লীগ? এই যে আরাফাত সাহেব বলছে আপনারা নেশাগ্রস্ত হয়ে আন্দোলনে যাইতেন, এই কারণে বুক পেতে দিতে আপনাদের গায়ে লাগতো না। তারপরে আরো কেউ কেউ বলছে যে আপনারা মানে প্রথম থেকেই সরকার পতনের আন্দোলন, মানে এটা ব্যাখ্যা আমি পরে করবো, আমি জাস্ট আপনার কাছে কোয়েশ্চেন করতে চাই। যিনি মাঠে ছিলেন, আমরা তো বিশ্লেষক পিছনে ছিলাম, বা পিছন থেকে চিল্লাইছি, কোনো লাভ হয় নাই, মাঠে যেতে পারিনি। কিন্তু আপনারা যারা মাঠে গেছেন, 1 নাম্বার কোয়েশ্চেন, ভাই কেন গেছেন মাঠে? সর্বপ্রথম প্রথম দিন কেন গেলেন আপনি? আপনাকে কে কি খাওয়াই দিছিল? কেন গেলেন? 2 নাম্বার প্রশ্ন,
আপনারা ওখানে গিয়ে এই যে সারাটা দিন চিল্লাইলেন, ভাই কি খাই চিল্লাইছেন, কেন চিল্লাইছেন, কেন থাকলেন ওখানে? এইটা আপনার মন থেকে, আপনার ভিতর থেকে শুনলে আমরা মানে আমি ফিলটা পাবো আর কি, বিশেষ করে কারণ আমি তো ওখানে যাইতে পারিনি। জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনার প্রথম কোয়েশ্চেনটা ছিল যে আমি কেন গেলাম। জি ভাইয়া, এখানে আহ আমরা এখন ইউনিভার্সিটি লেভেলে আছি, তো বিশ্ববিদ্যালয়গুলো থেকে মূলত আন্দোলনের সূচনা হয়েছিল, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো থেকেই যে অধিকার আদায়ের আন্দোলনগুলো শুরু হয়। তো আমরা এটা মানে বিচার বিশ্লেষণ করলাম একটা জায়গা থেকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখছিল যে আসলে এই যে কোটার বিষয়টা, এটা হচ্ছে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সংস্কারযোগ্য, যে এটা পার্মানেন্ট না, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এটা সংস্কার করতে হবে। তো এই সময়ে এসে একটা দেশে 56% টোটাল কোটা থাকবে, তাহলে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা যারা কোটার বাইরে, তাদের আসলে সম্ভাবনা কতটুকু? তার মেধার ভিত্তি বিবেচনা করা হবে কিসের ভিত্তিতে? তার মেধাকে তো বিবেচনা করা হচ্ছে না। আর যৌক্তিকতার একটা বিষয় আছে, 56% কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। স্বাধীনতার আজকে 53 বছর হয়ে যাচ্ছে, আপনি এখনো শুধু মুক্তিযোদ্ধাদের জন্য আপনি রাখছেন 30% কোটা, সব মিলায় তারা মোট জনসংখ্যার 1%ও না। ইভেন আপনি মুক্তিযোদ্ধার পাশাপাশি তার সন্তান, তার নাতি পুতি, এরকম ভাবে যে একটা পারিবারিক পরিস্থিতি তৈরি করেছেন, এটা অবশ্যই বৈষম্যের সৃষ্টি করছে। মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান, এটা সকলেই বিশ্বাস করে। আপনি এর মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকেও ছোট করেছেন সাধারণ শিক্ষার্থীদের মাঝে। একটা বিষয় হচ্ছে কি, মানুষকে জোর করে কিছু খাওয়ানো যায় না। যে ট্যাগিংটা দেওয়া হচ্ছে যে সরকারি এমপি মন্ত্রীদের পক্ষ থেকে, এটা আরো আমি বলবো যে বাষ্পের মতো ছড়িয়ে পড়েছে, শিক্ষার্থীদেরকে অনেক বেশি আহত করেছে তাদের আচরণগুলো। প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের আচরণগুলো অনেক বেশি আহত করেছে। তা আমরা অধিকার আদায়ের বিষয়টা থেকেই সর্বপ্রথম মাঠে গিয়েছিলাম। জাস্ট আমাদের আন্দোলনটা তখন পর্যন্ত, দেখুন আমরা তখন পর্যন্ত কিন্তু সরকারি ব্যক্তিত্বদের, অর্থাৎ সরকারি ব্যক্তিত্বদের নাম নিয়েও স্লোগান করেছিলাম, এরকম ভাবে যে শেখ হাসিনার বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। যাদের কাছে আমরা বিচার চেয়েছিলাম, তারা তো আমাদের সংস্কারটা করেনি, বরঞ্চ আমাদেরকে খুব বাজেভাবে ট্যাগিং করেছে, আমাদেরকে রাজাকারের মতো বাজে ওয়ার্ড দিয়ে আমাদেরকে ব্লেম করেছে, আমাদেরকে জঙ্গি বলেছে, ড্রাগ এডিক্টেড বলেছে। এই বিষয়গুলো শিক্ষার্থীদেরকে অনেক বেশি আহত করেছে এবং তাদেরকে আরো বেশি বিপ্লবের প্রতি ঝাঁপিয়ে পড়ার জন্য উৎসাহী করেছে। আমরা তাদের কাছে আমাদের জাস্ট সংস্কার চেয়েছিলাম, যুক্তি সংস্কার চেয়েছিলাম। শুরুর দিকে তারা আমাদের কথায় কোনো কর্ণপাতই করেনি, আমাদেরকে কোনো ধরনের দাম, যে বিষয়টা শিক্ষার্থী হিসেবে তারা দেয়নি। তারা কখনো আমাদের সাথে আলোচনার মঞ্চে আসেনি, বরং তারা তাদের যে দায়িত্বপূর্ণ জায়গা, ওইখান থেকে তারা তাদের সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে যে ছাত্রলীগ কিংবা যুবলীগই এদেরকে মোকাবেলা করার জন্য যথেষ্ট। এছাড়াও আরো বিভিন্ন ভাবে তাদেরকে উস্কে দেওয়া হয়েছে, তারা আমাদেরকে আক্রমণ করেছে। আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন যে আমি ওইখানে কি খেয়ে থেকেছিলাম, আমরা কিভাবে এত বেশি যে চিল্লাচ্ছিলাম সারা দিন। জি ভাই, একবারে এরকম হয়েছে যে 10টা থেকে শুরু হয়েছে আন্দোলন, আমরা সন্ধ্যার আগে এসেছি, অথবা দুপুর থেকে শুরু হয়েছে, বিকালে এসেছি, রাতে এসেছি, এরকম হয়েছে প্রত্যেকদিন। প্রতিদিন যেত। অনেক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম শিক্ষার্থী টিউশনের উপর নির্ভর করে চলে। তারা তাদের টিউশনকে বাদ দিয়ে, আমি আমি জানি না তারা টিউশন বাদ দিয়ে কিভাবে চলেছে, তাদের টিউশনের যে ফ্যামিলি, তারা কিভাবে এটাকে ম্যানেজ করেছে, তারা কিভাবে তাদের সাথে মেনটেন করে বিষয়গুলো আসছে, তারা টিউশন বাদ দিয়ে চলে এসেছে। তারা এরকম হয়েছে, আমি নিজের কথা বলি, আমি এরকম হয়েছে অনেকদিন আন্দোলনে দুপুরে খাবার খাইনি, জাস্ট সিঙ্গারা খেয়েছিলাম একটা দোকানে গিয়ে, যখন আর পাচ্ছি না পানি খেয়েছিলাম। তারপরে কেন জানি আমার মধ্যে একটা বিপ্লবী যে মনোভাবটা, এটা চলে এসেছিল। আমি তখন চিল্লাচ্ছিলাম, আমি আন্দোলনের জন্য তাদের সাথে সঙ্গ দিচ্ছিলাম, কিন্তু আমার তখন যে ক্ষুধার যে তীব্রতা, এটা আমার অনুভব হয়নি। মানে আমি বুঝতে চাচ্ছিলাম যে আসলে সবাই মিলে যখন আমরা চাচ্ছি, এটা নৈতিক ভিত্তি আছে, আমাদের সকলের এই অধিকারটা আমাদের আদায় করে নিতে হবে। এবং আমরা তখন পর্যন্ত আশা করছিলাম যে সরকার আমাদের এই আন্দোলনে আমাদের সাড়া দিবে, বা আমাদের এই যৌক্তিক দাবি তারা বিবেচনা করবে, তারা আমাদেরকে আশ্বস্ত করবে। কিন্তু আমরা তাদের কাছ থেকে ব্লেমিং ছাড়া, ট্যাগিং ছাড়া কোনো ধরনের কিছুই পাইনি, এবং তারা আমাদের উপর তাদের সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে, যেটা সাধারণ মানুষের সম্পৃক্ততা, সহানুভূতিও আমাদেরকে দিয়েছে। এটা একটা আন্দোলনের একটা অন্যতম বিষয়। আপনাকে আমি এর আগেও বলেছি, বারবার এটা আমি বলেছি যে আমাকে অনেক বেশি বুস্ট করেছে আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা। এই মানুষগুলোর যে আত্মত্যাগ, এটা আমরা স্বীকার করতে পারবো না। আপনারা অবশ্যই দেখেছেন যে শহীদ মিনার এলাকায় একজন রিক্সাওয়ালা কিভাবে সেলিউট করেছিল, এই জিনিসটা অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। যে এইভাবে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে। আমাদের মুরাদপুরে
চারতলা থেকে একটা শিশু আমাদেরকে পানির বোতল ছুঁড়ে ছুঁড়ে মারছিল শিক্ষার্থীদের জন্য। এই জিনিসগুলো আমাদেরকে অনেক বেশি আন্দোলনের প্রতি আরো আগ্রহী করে তুলেছিল। তখন আমি কি খেয়ে আছি, কি খাচ্ছি, আমার আর্থিক অবস্থা কি, আমি তখন কি অবস্থায় আছি, আমার শারীরিক অবস্থা কেমন, এই বিষয়গুলো আমার মাথায় আসেনি। আমার একটাই ছিল যে আমার অধিকারের জন্য লড়তে হবে, দেশের মানুষের জন্য লড়তে হবে, আমরা আমাদের শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছাবো। এই জাতির জন্য যদি আমরা ভালো কিছু বয়ে আনতে পারি, এই জাতি আমাদেরকে সব সময় স্মরণ করবে, এই জাতি এই ছাত্র সমাজকে স্মরণে রাখবে, এই জাতি একটা নতুন সুন্দর বাংলাদেশ পাবে, যেটা পরবর্তীতে আমরা সকল ধরনের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশের মাধ্যমে আমরা আমাদের যে আন্দোলন এটাকে সম্পৃক্ত করে, সকলকে সম্পৃক্ত করে সর্বশেষ পর্যায়ে এসে আমরা আমাদের যে আলটিমেট গোল সেটাতে আমরা পৌঁছাতে পেরেছি, এবং আমরা আমাদের একটি নতুন বাংলাদেশের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। যে বাংলাদেশ আমাদেরকে অবশ্যই এমন আশাবাদী নতুন অনেক কিছু দিবে, যেটা আমরা সকলেই প্রত্যাশা করি, এবং আমরা আশা করি যে আমরা একটি ফ্যাসিবাদী সরকার থেকে মুক্তি পেয়েছি। আমাদের পরবর্তী বাংলাদেশ হবে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ। জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাকে আরো একটা প্রশ্ন করতে হবে আমার, সেটা হচ্ছে প্রথম থেকে আপনাদের যারা এই আন্দোলন করছিলেন বা খুব ডিপলি কানেক্টেড ছিলেন, তারা কি জানতেন যে আপনারা শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে পৌঁছায় যাবেন? না ভাইয়া, আমরা আসলে একেবারে আগস্টের শুরুর দিকে পর্যন্ত আমরা ভাবতে পারিনি যে এটা সরকার পতনের আন্দোলন হবে। আমাদের সর্বপ্রথমের দিকে যেটা ছিল সংস্কারের ছিল, যখন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে তারা আগ্রাসী ভূমিকা পালন করে, হামলা চালায় পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ মিলে, তখন আমরা প্রতিরোধের জন্য, এটা যখন শিক্ষার্থী আহত কিংবা নিহতের পর্যায়ে চলে যায়, তখন এটা বেশি মাত্রায় এটা একটা প্রাণ ফিরে পায় যে আমরা আমাদের ভাইদের রক্তের বিনিময় নিব। এর পরবর্তীতে শিক্ষার্থীদের পক্ষ থেকে, অর্থাৎ আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে বিভিন্ন দফা দেওয়া হয়, কিন্তু তারা ওই দফাগুলোর প্রতি কোনো ধরনের ভ্রুক্ষেপ করছিল না, মানে একটা ফেলে দেওয়া ভাব ছিল তাদের মধ্যে, যেটা শিক্ষার্থীদের মধ্যে আরো ক্ষোভের সৃষ্টি করে। পরবর্তীতে দিন বাই দিন যখন এটা যাচ্ছিল, আন্দোলনটা আরো বেশি সক্রিয় হচ্ছিল, মানে আমাদের মধ্যে যে ভীতি সঞ্চার করার তারা চেষ্টা করেছিল, এই ভীতিটা আমাদের শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা এই শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে যে এটা একেবারে সর্বশেষ পর্যায়ে গিয়ে, অর্থাৎ 5ই আগস্টের আগ পর্যন্ত আমি চিন্তা করি নাই যে এটা সরকার পতনের আন্দোলন হবে। আমরা 1 দফার আগে 8 দফা হয়েছিল, 9 দফা হয়েছিল, এরপরে এটা নিয়ে একটু হয়েছিল যে আমাদের কি 8 দফা হবে না 9 দফা হবে। প্রথম দফা ছিল সরকার প্রধানকে তার এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, এবং তার যে এমপি মন্ত্রীরা এটাতে ইনভলভ ছিল এবং নির্দেশদাতা ছিল, যে শিক্ষার্থী হত্যার সাথে জড়িত ছিল, তাদের পদত্যাগ এবং বহিষ্কারের যে বিষয়গুলো এগুলো ছিল। এই দাবিগুলো যখন তারা কর্ণপাত করছিল না, মেনে নিচ্ছিল না, তখন আমাদের আন্দোলন আরো অব্যাহত থাকে, এবং তাদের পক্ষ থেকেও আরো যে নিপীড়নের যে স্ট্রিম রোলার, এটাও অব্যাহত থাকতে শুরু করে। শেষের দিকে যদিও তারা বিভিন্ন আলোচনার কথা বলছিল, কিন্তু তাদের আক্রমণ অব্যাহতই থাকে। তাদের ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশ দিয়ে একদিকে আক্রমণ করছে, অন্যদিকে শিক্ষার্থীদের সাথে বসার জন্য তারা আমন্ত্রণ করছে, যেটা আমরা আমাদের সমন্বয়করা পরবর্তীতে বলছিলেন বা বুঝতে পেরেছেন যে এটা আসলে আমাদের সাথে সরকার প্রহসন করছে। আমরা এর শেষ দেখে ছাড়তে চাই, আমরা আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে কোনো ধরনের সংলাপ করতে চাই না, আমরা এর বিচার চাই। আমরা সরকারের কাছ থেকে বিচার না আদায় করে নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরছি না। তখন পর্যন্ত যখন তারা আমাদের 8 দফা 9 দফা কর্ণপাত করছিল না, পরবর্তীতে আমরা 1 দফা দিতে বাধ্য হই, এবং আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে 1 দফা দেওয়া হয়। কিন্তু তখনও আমরা চিন্তা করিনি যে এই 1 দফার বিনিময়ে সরকার হটে যাবে বা সরকার দেশ ত্যাগ করবে বা এই ফ্যাসিবাদের পতন হবে। কিন্তু আল্লাহ আমাদের সহায় হয়েছেন, সর্বসাধারণ আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। মানুষ যে বিপ্লব চাচ্ছিল তার পরিস্ফুটন আমরা দেখেছি তাদের অংশগ্রহণের মাধ্যমে। সেই সময়ে শেষের দিকে পুরো 1 সপ্তাহ আপনারা জানেন যে সব ধরনের সোশ্যাল মিডিয়া কানেকশন এবং ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিয়ে তারা গণহত্যা চালিয়েছিল, তারা ক্র্যাকডাউন চালিয়েছিল, তারা কারফিউ জারি করে মানুষের উপর গণহত্যা চালিয়েছিল। এই বিষয়গুলো যখন মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখতো, তাদের মধ্যে আরো বেশি আন্দোলনের স্পৃহা জাগ্রত হতো। এটা দমিয়ে রাখার জন্য তারা অনলাইন মাধ্যম বন্ধ করে দেয়, কিন্তু তারপরে তারা সাধারণ মানুষকে আটকে রাখতে পারে না। যখন সমন্বয়কদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, তখন শিক্ষার্থীদের পাশে এসে সর্বসাধারণের মানুষ এসে দাঁড়ায়, যার ফলে আমরা আমাদের যে আলটিমেট বিজয় যেটা আমরা পেয়েছি, এটা অবশ্যই আমাদের জন্য সকলের জন্য প্রত্যাশিত, বা আমরা প্রত্যাশা করছিলাম পরবর্তীতে। কিন্তু এই আগস্টের আগ পর্যন্ত আমরা এটা আশা করিনি যে এই সরকারের পতন ঘটবে বা তারা পালিয়ে যেতে বাধ্য হবে।
অনেক 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 ধন্যবাদ রবিউল ভাই। আরো কথা আছে বলবো, আমরা প্রোগ্রাম কন্টিনিউ করি। জি, রবিউল ভাইয়াকে আবারও ধন্যবাদ। আমি এবার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য ফ্লোর দিতে চাই আমাদের শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে মোহাম্মদ আমির হোসেন ভাইয়ার কাছে, যিনি আন্দোলন করেছেন সিলেট থেকে। আপনার মাইকটা অন করবেন কাইন্ডলি। ধন্যবাদ, এবং সর্বপ্রথম শ্রদ্ধা করে স্মরণ করি আমাদের বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের শহীদ সকল ভাই ও বোনদের, যারা যে আত্মত্যাগের বিনিময়ে আমরা এই আন্দোলনে এত গভীরভাবে সংযুক্ত হতে পেরেছি। আমাদের ভিতর থেকে যে একটা টান এসেছে যে জাতির জন্য কিছু করতে হবে, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দিব না। তো সবার প্রথমে আসলে আমরা আসলে কখনো ভাবি নাই যে একটা কোটা সংস্কার আন্দোলন, যেটা একটা দেশের চাকরির ব্যবস্থাকে পরিবর্তন করতে গিয়ে পুরো দেশের সকল দুর্নীতি এবং যে সকল অপকর্ম করেছে, অপকর্ম হয়েছে গত 15 বছর ধরে, তার অবসান ঘটবে এবং এই স্বৈরাচার সরকারের পতন ঘটবে। তো একটা সাধারণ বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এটা আসলে এমন একটা গণ অভ্যুত্থান তৈরি হয়েছে, যেটা আসলে আমাদের সকল শিক্ষার্থীদের কাছে একটা স্মরণীয় থাকবে, এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারাও এটা বুঝতে শিখবে যে অন্যায় কিংবা শোষণ করে কেউ কখনো টিকে থাকতে পারে না। তো প্রথমেই আসলে আমি অনেকে হয়তো এখানে যারা উপস্থিত আছেন সকলে কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে সবাই অনেক কিছু জানেন। তো আমি আসলে আমার সিলেটে যে আন্দোলনগুলো চলেছে, এখানে যে ঘটনা কখন সংযুক্ত হয়েছে এবং ঘটনা পরবর্তী অর্থাৎ 5ই আগস্ট পরবর্তী বর্তমান অবস্থা কেমন, সেই সম্পর্কে আমি কিছু কথা বলবো। তো প্রথমে শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ আমির হোসেন। আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষে অধ্যয়নরত আছি, এবং করতে আমি একজন ভলেন্টিয়ার হিসেবে যুক্ত হয়েছিলাম কয়েক মাস আগে, এবং বর্তমানে কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ ও এডুকেশন অ্যান্ড রিসার্চ টিমের সাথে সংযুক্ত আছি, এবং কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ টিমের উইং ডিজিটাল ডিজিটাল টিমের সাথে ডিজিটাল টিমের আমি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। তো আমি আমার যে সিলেটের যে আন্দোলনটা, সেটা মূলত আমাদের প্রথমে শুরু হয়েছিল সাস কেন্দ্রিক, অর্থাৎ শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এখানে আমরা যখন দেখি যে সারা দেশে কোটা আন্দোলন ছড়িয়ে গিয়েছে, কিন্তু আমাদের ভার্সিটি থেকে আন্দোলন মানে সিলেট কেন্দ্রিক কোনো আন্দোলন শুরু হয় নাই, তখন আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আপনার স্টুডেন্টরা 2 তারিখে একটা ইমার্জেন্সি মিটিং ডাকি সন্ধ্যায় আমাদের যে ক্যাফেটেরিয়া আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সেখানেই আমরা মিটিংটা করি, এবং ওই মিটিং এ আমরা সিদ্ধান্ত নেই যে পরবর্তী দিনে আমরা সকলেই সাস্টেন যারা আছি সকলে একসাথে হয়ে আমরা একটা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আমরা আন্দোলন শুরু করব। তো তারই প্রেক্ষিতে 2রা জুলাই আমরা আন্দোলন 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 সরি 3রা জুলাই আমরা আন্দোলন শুরু করি, এবং আন্দোলন পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত ওই দিন আমরা বিকাল 5টা পর্যন্ত আমরা ভার্সিটি গেটে অবস্থান করি, এবং আমাদের সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা পরবর্তী কার্যক্রম কেন্দ্রীয় যে সমন্বয়ক যারা আছে ওই তাদের তাদের সিদ্ধান্ত, তারা যেভাবে মানে কার্যক্রম চালাতে বলবে আমরাও সেই অনুযায়ী আমাদের কার্যক্রম চালাবো। এরই প্রেক্ষিতে আমরা এরই প্রেক্ষিতে আবার যে বিষয়টা একটু উল্লেখ করা দরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু সরকার দলীয় যে ছাত্র সংগঠন ছিল ছাত্রলীগ, তারা কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় তাদের আগ্রাসী রূপ দেখিয়েছে এবং আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করছে। সিলেটের ব্যতিক্রম হয়নি। আমাদের সাস্টের যে ছাত্রলীগ ছিল তারা 4ঠা জুলাই আমাদের আমাদের 3রা জুলাই যে আমরা বাসির সকলকে নিয়ে যা মিছিল করেছিলাম, তার প্রতিবাদে তারা একটা মিছিল করে, কিন্তু তারা সেই মিছিলে কোনো জোর পায় নাই, হাতে কোনো কয়েকজন ছিল, কারণ ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা যে ছাত্রলীগ তাদের সাধারণ শিক্ষার্থীর অধিকারের বিপক্ষে গিয়ে কথা বলছে, সেজন্য যে সকল অনেক অনেক ছাত্রলীগ যারা ছাত্রলীগ করতো তারা সাধারণ শিক্ষার্থীর সাথে যুক্ত হয় এবং ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি ঘোষণা করে। তো সিলেটে আসলে ছাত্রলীগের আমরা যে আন্দোলন করেছি সেখানে ছাত্রলীগ খুব একটা বাধা প্রদান করতে পারে নাই, এমনকি তারা 4ঠা জেলার ভিতরে ওই দিন রাতেই তারা হলে যারা ছিল যে সমস্ত নেতাকর্মী তারা হল ত্যাগ করে। তো আমাদের বলতে পারি যে আমাদের আসলে সাধারণ শিক্ষার্থী যারা ছিল তাদের 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 আসলে ভয় ছিল, তারা তাদের ছাত্রলীগ তাদের ভয়ে ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হয়েছিল। তো এর মাঝে আমরা আন্দোলন চলতে থাকে, এবং কেন্দ্রীয় থেকে যে নির্দেশনা ছিল সেই অনুযায়ী আমরা ধাপে ধাপে যে ওই শুক্রবার বন্ধ থাকতো এবং শনিবারে থেকে আবার আন্দোলন, এবং এইগুলো আমাদের চলতে থাকতো। কিন্তু আমাদের একটা বিষয় ছিল, আমাদের যেহেতু সিলেটে কিন্তু
ওই সময় আন্দোলন শুরুর দিকে সাস্টের যে শুরু করেছিল, সাস্টের স্টুডেন্ট সংখ্যা কিন্তু অন্যান্য ভার্সিটির তুলনায় একটু কম আছে। তো সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে জনসংখ্যা অনেক কম থাকতো, কিন্তু যখনই আমরা বিষয়টা সমগ্র সিলেটবাসীকে জানাই এবং সিলেটের যে পাবলিক প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং সিলেটে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, এছাড়াও একটি মেডিকেল কলেজও আছে, সেখানে আমরা যোগাযোগ করি, তখন কিন্তু সেখানে সকল স্টুডেন্টরা আমাদের পক্ষে সাড়া জানায় এবং তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্দোলন শুরু করে। তো এ সময় আমরা প্রথমে যখন ভাবছিলাম যে আমাদের শিক্ষার্থীরা নাই, আমরা আসলে মানুষ সংযোগ করতে পারছি না, আমাদের মানুষের মানে সংখ্যা অনেক কম, তখন এই সমস্ত প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে যুক্ত হয় এবং 16 তারিখে, জুলাই 16 তারিখে কিন্তু আমাদের যে ভার্সিটি গেটে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে ভার্সিটি গেট, সেখানে সকলে একত্রিত হয় এবং দেখা যায় যে আমরা যে পরিমাণ মানুষ আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি মানুষ, সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষও, এমনকি আমাদের সিলেটে একটা বড় সমস্যা দেখা যায় যে সিএনজি ড্রাইভার যারা আছে তারা কিন্তু স্টুডেন্টদের সাথে বিভিন্ন রকম সমস্যা তৈরি করে। কিন্তু আমরা অবাক হয়েছিলাম যে এই যে যাদের সাথে আমাদের সব থেকে বেশি সমস্যা, তারাই ওই দিন আন্দোলনে আমাদের পক্ষে ভয়েস তুলেছিল এবং আমাদের সাথেই রাজপথে, আমাদের সাথেই ওইখানে ছিল এবং আমাদের সাথে মিছিলে আমাদের সাথে স্লোগান দিয়েছিল। তো যখন আন্দোলন আসলে ঠিকভাবে চলছিল, আমরা 16 তারিখে যাচ্ছে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা স্থানীয় সিলেটের যে শিক্ষার্থী আছে তাদের নিয়ে আমরা হলে হলে একটা হলে রেইড দেই এবং যেখানে যদি ছাত্রলীগ থাকে তাদের বাইর করার জন্য, কিন্তু সেখানে আমরা অলরেডি জানি যে আমরা 4 তারিখের পর থেকে সকল ছাত্রলীগ হল 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 ত্যাগ করা শুরু করে। তো আমরা সেখানে ছাত্রলীগদের যে ওইখানে যে সভাপতি এবং সহসভাপতি ছিল তাদের রুম রেইড দেই এবং সেখানে বিভিন্ন দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য পাই এবং সেগুলো আমরা মিডিয়ার সামনে তুলে ধরি এবং ক্যাম্পাসকে ওই দিনেই আমরা সকল রাজনীতি মুক্ত ঘোষণা করি। তো পরবর্তী দিন আমাদের একটা ঘোষণা হয় যে আমরা 17 তারিখ আমরা যেভাবেই একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম সেভাবেই সকলের সমষ্টিগতভাবে আমরা ভার্সিটি গেটে অন্যান্য সিলেটের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে করে আমরা ওইখানে একটা আমাদের গণসংযোগ হবে। কিন্তু এতদিন যে পুলিশ আমাদের কোনো ক্ষতি করে নাই, তারা ওই দিন আগেই আমাদের আমরা যখন আমাদের মিছিল হওয়ার কথা ছিল 9টার দিকে, তো আমরা যখন ভোরবেলা রাস্তার দিকে বার হই তখনই দেখি 6টার দিকে আসলে পুলিশ আমাদের ভার্সিটি গেট ঘেরাও করে রেখেছে, সেখানে আমাদের কাউকে ভার্সিটির ভিতরে ঢুকতে দিচ্ছে না এবং যারা ভিতর থেকে একবার বার হচ্ছে তাদের আর বার হতে দিচ্ছে না, ভিতরে ঢুকতে দিচ্ছে না, এমনকি যারা হলে ছিল তাদেরও জোরপূর্বক প্রশাসন থেকে হল থেকে বার করে দেওয়া হয় এই কথা বলে যে আসলে তারা তাদের নিরাপত্তা দিতে পারছে না। তো এইটা নিয়ে আসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক চিন্তায় পড়ে যাই, কারণ আমরা যারা আন্দোলন করছিল তাদের বড় একটা অংশ কিন্তু হলেই থাকতো। তো যখন আমরা হল থেকে সকলকে বার করে দেওয়া হয় তখন এটা আমরা সকল সিলেটের যারা আছে সকলকে জানানো হয়। আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট যে শাখার যে গ্রুপটি ছিল টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে, সেখানে জানাই এবং সকলে আমাদের সহযোগিতা করার জন্য ওই দিন আমরা ক্যাম্পাসে প্রায় বলা বলা যাবে না আসলে কত বড় মানুষ। আমি আসলেই আমার এই যে 24 বছরের জীবনে আমি একসাথে এত মানুষ সরাসরি কখনো দেখার সুযোগ হয়নি, সেটা আমি ওই দিন দেখেছিলাম। আমি আসলে এক মাথা থেকে আরেক মাথা থেকে যে দেখবো এই মানুষ কতদূর গিয়েছে কিংবা জনসংখ্যা কত, সেটা আমি আমার চোখে ধরছিল না। তো যখন আমরা আন্দোলন চলছিল তখন আমরা আসলে সবকিছু ঠিকঠাক চলছিল। ঠিক 12টা 12:30 নাগাদ ওইখানে যে পুলিশের দায়িত্বরত কর্মকর্তা ছিল সে আমাদের সাথে কথা বলে এবং বলে আমরা যদি আন্দোলন উঠিয়ে না নেই, অর্থাৎ আমরা যে মিছিল করছিলাম, আমরা যে স্লোগান দিচ্ছিলাম সেগুলো বন্ধ করে যদি আমরা ওখান থেকে চলে না যাই, তাহলে তারা তাদের আইনি প্রক্রিয়ায়, অর্থাৎ তারা জোরপূর্বক আমাদের ওখান থেকে তুলে দিবে। তো এক পর্যায়ে তারা আসলেই কাজটি করে। তারা সাধারণ শিক্ষার্থীর উপরে রাবার বুলেট মারে, টিয়ার সেল মারে। তো তার সেখান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই এবং আমাদের আসলে একটা উইক পয়েন্ট ছিল। আমরা কিন্তু আমাদের যে অবস্থানের জায়গাটা সেটা একদম আমাদের ভার্সিটি গেট ছাড়া আর তেমন কোনো জায়গা ছিল না। অর্থাৎ আমরা যদি ডান দিকেও যাই তাহলে আমাদের রোড এবং কারখানা আছে কিছু, এবং কিন্তু আবাসিক এলাকা আছে, সেখানে একটি মাত্র গলি, অর্থাৎ ওই গলি থেকে ঢুকলেই আর অন্য কোনো গলিতে যেতে পারবেন না এবং ওই গলি থেকে আপনার মেন রোডে আসা লাগবে। আবার বাম সাইডে আপনার আমাদের এই বিজিবি গেট ছিল, বিজিবির ক্যাম্প আছে, তো আপনি ওদিকে গিয়েও আসলে আপনি আশ্রয় নিতে পারবেন না। তো ওই দিন আসলে আমরা বুঝেছিলাম আমরা আসলে আন্দোলনটা আমরা কতটা অসহায় ছিলাম। আর
সব থেকে ধন্যবাদ। আমরা যখন এত বড় বিপদে পড়ছি, ওই সময় সিলেটের যে স্থানীয় আছে তারা আমাদের তাদের ঘরে বাড়িতে আশ্রয় দিয়েছে। এবং যখন পুলিশ আমাদের একেবারে কেন্দ্রে এক কোণায় এক কোণঠাসা করে ফেলে, তখন সিলেটের যে স্থানীয় যারা ছিল তারাও আমাদের সাথে যুক্ত হয় এবং পুলিশকে প্রতিহত করার চেষ্টা করে। কিন্তু যেহেতু আমাদের আহ, মাঠটা যেখানে আমরা আন্দোলন করছিলাম সেখানে ভালো সুযোগ সুবিধা করতে পারি নাই, তো তারা সহজেই পুলিশ পুরো রাস্তার নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং আমাদেরকে বিভিন্ন গলিতে যেতে বাধ্য করে। তারপরেও আমাদের কিছু সংখ্যক স্টুডেন্ট এবং সিলেটের যে স্থানীয় ছাত্ররা ছিল তারা মানে কিছু সময় পর পর পুলিশকে ধাওয়া পাল্টা ধাওয়া করতে থাকে। কিন্তু যেটা আগেই বলেছি, আসলে আমাদের যে আমরা সেফগার্ডে যাব সেরকম কোনো জায়গা আমাদের ছিল না, আমাদের অনেক দূরে দূরে জায়গা, সেজন্য আমরা তাদের প্রতিহতও করতে পারছিলাম না। তো এই এই দিন অর্থাৎ 18 তারিখেই আমাদের সাস্টের একজন স্টুডেন্ট রুদ্র, সে হচ্ছে মারা যায়। সে হচ্ছে 22-23 সেশনের। তো আহ, তাকে আসলে আমরা এইভাবে আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে যে একটা ঘটনার মাধ্যমে আসলে মারা যাবে এটা আমরা প্রথমে কেউ ধারণা করি নাই। কিন্তু 18 তারিখ রাতেই আমরা খবরটি পাই। এবং আমরা 18 তারিখের পরের দিন অর্থাৎ 19 তারিখে আমরা গেটে আসছে সেই ভাইয়ের, আমাদের জুনিয়র যে ছিল, তার লাশটি নিয়ে আসি এবং সাস গেটের নাম ওই দিন থেকে শহীদ রুদ্রোত্তরণ করা হয়। তো এগুলো আসলে এখন আহ, আসলে আমাদের আন্দোলনটা এভাবে চলতেছিল। এবং পরবর্তীতে কিন্তু আমরা আসলে জোর জোরালো যে আন্দোলন সেটা আসলে আমাদের ভার্সিটি কেন্দ্রিক রাখতে পারিনি। তখন আমাদের সিলেটের বিভিন্ন ছিল, সেখানে আমরা গিয়ে গিয়ে আমরা আন্দোলনটা করতে থাকি। কারণ আমাদের সব থেকে বড় সমস্যা ছিল আমাদের ফার্স্টের যে স্টুডেন্ট তারা আসলে অনেক ভয় পেয়ে গিয়েছিল। কারণ এই যে গ্যাপটা পেয়ে গিয়েছিল, পুলিশ সকল নিয়ন্ত্রণ নিয়েছিল। এই সময় ভার্সিটির আশেপাশে যে ম্যাচ গুলো ছিল তারা কিন্তু সেখানে রেইড দিয়েছে এবং বিভিন্ন ছাত্রদের কয়েক দফায় গ্রেপ্তার করে। তো আমাদের শিক্ষকরাও এক্ষেত্রে মাঝে মাঝে প্রথম 2 দফায় আমাদের ছাত্র যারা ছিল তাদের আহ, জেল থেকে লক আপ থেকে ছাড়িয়ে নিয়ে আসে এবং সাহায্য করতে হলে। কিন্তু পরবর্তীতে যখন শেখ হাসিনা ওই যে তার আহ, সাধারণ শিক্ষার্থীদের রাজাকার বলে সম্বোধন করে এবং আন্দোলনটি ব্যাপক রূপ নেয়, তখন তারা এই শিক্ষকদের কথায়ও সাধারণ শিক্ষার্থীদের ছাড়তে আর সম্মতি জানায় না। তো এরপরে আসলে সব থেকে বড় যে বিষয়টা উল্লেখ করার, এরপরে কিন্তু আন্দোলন চলেছে, আমাদের সবকিছু আন্দোলন চলতেছিল, কিন্তু সব থেকে উল্লেখযোগ্য যে বিষয় 3রা আগস্ট এই দিন আমাদের সিলেটে সবচেয়ে বেশি মানুষ জড়ো হয়, যেটা সিলেটের চৌহাট্টা পয়েন্ট। এটা হচ্ছে সিলেটের একবার কেন্দ্র বলা যায়, এখানে আমাদের সবচেয়ে বেশি মানুষকে আমরা পাই। এবং এদিনই আবার পুলিশ কিন্তু আমাদের সাথে মানে পিছনে যাচ্ছিল, এমনটা হয়েছে আমাদের আসলে এই দিন আসলে এইটা অনেকে এক্সপেক্ট করে নাই। আমাদের পুলিশ আমাদের সামনের দিকেও ছিল, পিছন দিকেও ছিল। তারা বলছিল আপনারা আন্দোলন শান্তিপূর্ণভাবে করেন, আমরা আপনাদের প্রোটেকশন দিব। তো প্রোটেকশনের নাম করে যখন আমরা একেবারে কেন্দ্রে চলে গিয়েছি, তখন তারা হঠাৎ করে 2 দিকটা আক্রমণ শুরু করে। কোনো ঘটনা ছাড়াই তারা দেখা যায় আমাদের প্রোটেকশন দিবে বলেও তারা 2 দিক থেকে আমাদের উপর আক্রমণ শুরু করে এবং শিক্ষার্থীরা সে তখন ছন্নছাড়া হয়ে হয়ে পড়ে। তো এই সময় আসলে কার অবস্থা কি কিভাবে কে চলছে সেটা আমরা আসলে বুঝতে পারছিলাম না। আর এর মধ্যে কিন্তু আসলে ওই যে আমাদের যে ইন্টারনেট সংযোগ সেটা কিন্তু আসলে ছিল না। তো তখন ওই সময় আবার ভিপিএন ছাড়া আমরা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারছিলাম না। তো এক্ষেত্রেও আমরা ওয়াইফাই এর সুযোগ পাচ্ছিলাম না, মোবাইল নেট অফ ছিল। তো এই জন্য আমরা ফিল্ড পর্যায়ে সকলকে একত্রিত করতে বিভিন্ন সমস্যায় পড়ি। তো এবং পরবর্তীতে আমি আসলে এবার যখন 5 তারিখে 5ই আগস্ট সরকারের পদত্যাগ হয়, তখন আমরা ফার্স্ট গেট হচ্ছে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং 6 তারিখে আবার আমাদের যে হল আছে সে হল খুলে দেওয়া হয় এবং সাধারণ শিক্ষার্থী হলে ডাকা হয়। তো এই ছিল আসলে আন্দোলন আন্দোলন সম্পর্কে আমাদের টুকটাক ঘটনা, যেটা আমি ইনফরমেটিভ ওয়েতে তুলে ধরছি। তবে আমাদের আন্দোলন পরবর্তী যে বিভিন্ন বিষয় আছে সেটা আমি আসলে তুলে ধরতে চাই, কারণ বিষয়গুলো এখন রিসেন্টলি যেভাবে সকলের সামনে উঠে আসতেছে, যেভাবে আমরা সাধারণ শিক্ষার্থীরা সাফার করছি, সেটা আসলে সকলের জানা উচিত। তো আহ, আমরা কিন্তু ইতিমধ্যেই যখন ছাত্রলীগ হল থেকে চলে যাই, তখন আমরা ক্যাম্পাসে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সকল রাজনীতি নিষিদ্ধ করতে থাকি। এবং 6 তারিখে হল খুলে দেওয়ার পরে 7 তারিখে আমরা ক্যাম্পাসে সকল প্রকার দলীয় নির্দলীয় সকল প্রকার রাজনীতি আমরা সাধারণ শিক্ষার্থীর আহ, সাধারণ শিক্ষার্থীর একটা ব্যানারে আমরা ঘোষণা করি যে সকল প্রকার রাজনীতি সাস ক্যাম্পাসে নিষিদ্ধ।
তো এই সময় আসলে কিছু সমস্যা তৈরি হয় আমাদের। হ্যাঁ, তো সমস্যাগুলো হচ্ছে এই সময় তৃতীয় পক্ষ, অর্থাৎ আমরা যে আন্দোলন করছিলাম এবং যারা সরকারি লোক ছিল, এর বাইরেও আরেকটি পক্ষ তাদের মাথা মাথা নাড়া দিতে থাকে। যাদের প্রভাব আছে সমাজের যে সমন্বয়ক ছিল, তাদের কয়েকজনের মাঝে দেখা গিয়েছিল। তো দেখা যায় যে ক্যাম্পাস খুলে দেওয়ার পরে যে সমন্বয়করা আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে বিভিন্ন মিছিল করতে, মানে সাধারণ সবার আয়োজন করতে থাকে, যেখানে তারা বলে যে আগামী সিলেট এবং সাস ক্যাম্পাস কেমন হবে সেটা নিয়ে আলোচনা করবে। কিন্তু দেখা যায় যে সমন্বয়ক যারা আছে তারা বিভিন্ন তাদের ব্যক্তিগত যে মতামত আছে সেটা আসলে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এক পর্যায়ে এমনকি তারা সাধারণ শিক্ষার্থী যারা হলে ছিল, যেহেতু হলে ছাত্রলীগ থাকতো, তাই সাধারণ শিক্ষার্থী সকলকে তারা ছাত্রলীগ ট্যাগ দেয়, যেটা হচ্ছে পুরো আমাদের সেন্ট্রাল অডিটোরিয়ামে সভা হচ্ছিল। সেন্ট্রাল অডিটোরিয়ামে প্রায় 200 থেকে 250 মানুষজন ছিল, তাদের সামনেই সকলকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়। এবং আহ, সমন্বয়কদের থেকে আসলে আমরা এমন কিছু এক্সপেক্ট করিনি। এরপর থেকে আমাদের সমন্বয়কদের প্রতি আস্থা উঠতে শুরু করে। কিন্তু আহ, এইসব বিষয় নিয়ে তখন বিভিন্ন সমস্যা হচ্ছে, এর মধ্যে কিন্তু বন্যা চলে এসেছে। তো বন্যায় দেখা যাচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থী উপস্থিতি কম, কারণ একটাই ছিল যে আহ, এই যারা সমন্বয়ক ছিল তাদের সাথে সাধারণ শিক্ষার্থীর একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল। এবং হঠাৎ করে আমরা 24 তারিখে, 24শে আগস্ট খুব সম্ভবত, 24শে আগস্ট আমাদের যে আমাদের সমন্বয়কদের যে সবকিছু ব্রিফিং করতো, বিভিন্ন বিষয়ে সকলকে জানাতো, সে হঠাৎ করে ঘোষণা দেয় যে হলে নিরাপত্তা নাই, আপনারা হল ছেড়ে দ্রুত চলে যান। তো যে আমাদের হলে ডাকছে, আন্দোলনের সময় পুরো প্রশাসন ছিল না আমাদের ক্যাম্পাসে, আমরা সবকিছু থাকতে পারছি, তারা আমাদের পাশে ছিল, হঠাৎ করে তার থেকে এরকম একটা ঘোষণা, আসলে সকলে বিষয়টি নিয়ে তাদের বিরোধিতা বলা যায় না, তাদের নিন্দা করতে শুরু করে এবং তাদের সমালোচনা শুরু হয়ে যায়। এবং দেখা যায় যে সমালোচনার যুক্তিতে যারা তাদের বিপক্ষে কথা বলছে তাদেরকেই ছাত্রলীগ এবং ক্যাম্পাসে বিশৃঙ্খলাকারী হিসেবে ট্যাগ দেওয়া শুরু করে। তো যেটা আমাদের জন্য অনেক বিব্রতকর ছিল এবং আমরা কেউ এটা মেনে নিতে পারি নাই। তো দেখা যায় যে তার তার সমর্থনে অন্যান্য যে সমন্বয়ক ছিল তারাও কথা বলতে শুরু করে। এবং এক পর্যায়ে তাদের তারাও কঠোর অবস্থান নেয় যে হল থেকে সকলকে নিয়ে নেমে যেতে হবে, কারণ হলে সকল যারা আছে তারা ছাত্রলীগের কাজ করে, তাকে সেখানে কেউ সাধারণ শিক্ষার্থী নাই, ছাত্রলীগ রূপে সাধারণ শিক্ষার্থী রয়ে গেছে। তো যখন এটা নিয়ে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে কথা হয়, তখন আস্তে আস্তে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদের সমন্বয়ক যারা ছিল তাদের অবাঞ্ছিত ঘোষণা করতে থাকি। 20 তারিখের ভিতরেই আমরা 15টি ডিপার্টমেন্ট সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করি। এবং যখন দেখতে পাই যে সমন্বয়করা আসলে তাদের জোর ক্যাম্পাসে খাটাতে পারছে না, তখন তারা স্থানীয় যে তৃতীয় পক্ষ ছিল তাদের সাথে সংযুক্ত হয়ে তারা সরাসরি ক্যাম্পাসের ভিতরে ঢুকে আমাদের হল থেকে আমাদের সকলকে বার করে দেয়, যেটা আসলে খুবই দুঃখজনক এবং লজ্জার একটা ঘটনা। যে সকল সমন্বয়ক এবং শিক্ষার্থীরা এতদিন এমন একটা বৈষম্য বিরোধী আন্দোলনকে রূপ দিয়েছে, যে সকল যারা আর কি একটা বৈষম্য বিরোধী দেশ গড়ার জন্য কাজ করছে, যার দেশের সকল বিভেদ মিটিয়ে ফেলতে চেয়েছে, তাদের কাছ থেকেই আমাদের এমন একটা সিদ্ধান্ত এসেছে। এবং ইতিমধ্যে এখন পর্যন্ত আমাদের 29টা ডিপার্টমেন্টের ভিতরে 28টি ডিপার্টমেন্ট তাদের অবাঞ্ছিত ঘোষণা করছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই বিষয়গুলো কোনো মিডিয়াতে ভালোভাবে আসতেছে না। আমরা আসলে আমাদের যে ক্যাম্পাসের যে মিডিয়া আছে এদেরকে আসলে সমালোচনা করছি না, কিন্তু তারা যে নিউজ গুলো করছে সেখানে শুধুমাত্র সমন্বয়কদের কথা শুনে হয়েছে, কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থী যারা সাফার করছি, যাদের বিভিন্ন হল থেকে হঠাৎ করে বার করে দেওয়া হয়েছে কোনো নিরাপত্তার কথা না ভেবে, কোনো কোনো ক্যাম্পাসে যে মেয়েদের 3টা হল আছে সেখানে মেয়ে শিক্ষার্থী আছে, তাদের আসলে ক্যাম্পাসে কিভাবে চলাচল করবে সেগুলো না ভেবে, তারপরে যারা যারা যে সমস্ত এলাকায় বন্যা হয়েছে সেখানে শিক্ষার্থীরা কিভাবে ফিরে যাবে, এ সকল কোনো কিছু না ভেবেই তারা স্থানীয় এক তৃতীয় পক্ষকে নিয়ে এসে হল থেকে সকলকে বার করতে করে বাধ্য করছে। তো এগুলো আসলে খুবই দুঃখজনক। তো এটাই ছিল আমার ইনফরমেটিভ জিনিস। এখন আমি ব্যক্তিগত জায়গা থেকে আসলে আন্দোলন থেকে আমি আসলে কি পেয়েছি এবং আন্দোলন আসলে কেমন ছিল এটা নিয়ে কিছু বলতে চাই। আন্দোলন আসলে যদি বলতে চাই, আন্দোলন আমাকে ন্যায়ের সাথে থাকতে শিখিয়েছে। এবং আমার যে অধিকার আছে সেই অধিকার আমি কোনোভাবে ছাড়বো না, তাই সে দেশের সরকার হোক কিংবা দেশের সর্বোচ্চ ক্ষমতার হোক না কেন, আমার অধিকার আমি ছিনিয়ে নিব। সেটা সে যেভাবে হোক আমি সেটা কখনো ছেড়ে দেব না। আর আহ আর আন্দোলনের সবচেয়ে বড় একটা যে জায়গা ছিল আমাদের সকলের একতা। আমরা কিন্তু এই আন্দোলন সকলের একতাবদ্ধ ছাড়া কখনো আমরা সফল করতে পারতাম না। এবং যারা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, যেভাবে সাধারণ মানুষরা আমাদের পাশে থেকেছে,
সেভাবে যদি আমরা যে কোনো ভাবে যে কোনো জেনারেশন সামনে আসবে, যে কোনো সরকার সামনে আসবে ক্ষমতায়, তারা সবসময় এটা মাথায় রাখবে, আমি যদি কোনো উল্টোপাল্টা করি, আমি যদি কোনো স্বৈরাচারী মনোভাব প্রকাশ করি, তাহলে তা আমাকে এই শিক্ষার্থী, এই দেশের জনগণ, এই দেশের মানুষ আমাকে যে কোনো সময় আমার গদি থেকে নামিয়ে দিতে পারে। এবং আমাকে, যদি আমার কাজ করতে হয়, আমাকে দেশের জন্যই কাজ করতে হবে। আর সবশেষে যদি বলতে চাই আমি আসলে কেমন দেশ চাই, তো আমাদের যে কেন্দ্রীয় যে সমন্বয়ক ছিল সার্জিস ভাই একটা কথা বলছিল, যে আমি যে তিনি কয়েকটি বিষয় উল্লেখ করেছিল, যে যেখানে আছে মিডিয়া, শিক্ষা, স্বাস্থ্য, তারপরে আপনার সরকার ব্যবস্থা কেমন হবে, এমন কিছু কথা বলছিল। তো আসলে মিডিয়া, আমি আমার দেশ, ভবিষ্যতের দেশ এবং মিডিয়া, এমন একটা মিডিয়া চাই যেখানে মিডিয়াগুলো তাদের কোনো রকম রাজনৈতিক প্রভাব ছাড়া তাদের মত প্রকাশ করতে পারবে, সত্য যে ঘটনা সেটা তুলে ধরতে তারা কোনো বাধা প্রদান পাবে না। এবং এমন একটা শিক্ষা ব্যবস্থা থাকবে যেখানে আপনার আমাদের যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে তার বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সাথে আমরা তাল মিলিয়ে, বৈশ্বিক যে শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমরা তাদের সাথে প্রতিযোগিতামূলক বিভিন্ন কাজে আমরাও যেন বলতে পারি, হ্যাঁ আমাদের শিক্ষা ব্যবস্থা দুর্বল না, আমরা আপনাদের সাথে কম্পিট করতে পারি। এবং শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের স্বাস্থ্য যে ব্যবস্থা আছে, সেখানে কিন্তু আসলে অনেক দুর্বলতা আছে, অনেক জায়গায় অনেক দেখা যাবে যে আহ স্বাস্থ্য সেবা সঠিকভাবে পাচ্ছে না মানুষজন। তো সেই সমস্ত জায়গায় যাতে মানুষ স্বাস্থ্য সেবাগুলো ঠিক মতো পায়। এবং বিচার ব্যবস্থা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, বিচার ব্যবস্থার জন্য ট্রান্সপারেন্সি থাকে, অর্থাৎ যে 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 বিচার পাওয়ার যোগ্য তাকে সেই বিচার যেন সে যেন পায়। তাই তার বিপক্ষে বা ওই ওই বিচার যার পক্ষে যাচ্ছে কি যাচ্ছে না, সে কোন ক্ষমতায় আছে, তার পজিশন কি, এগুলো না দেখে সাধারণ মানুষ হিসেবে দেখেই সকলকে যেন বিচারের আওতায় নেওয়া হয়। এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন কোনো প্রকার কখনো কোনো সরকার কিংবা কোনো একটা গোষ্ঠীকে সমর্থন না করে সাধারণ মানুষের নিরাপত্তা কর্মী হিসেবেই যেন সকলের পাশে থাকে। এবং আন্তর্জাতিক বৈশ্বিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক ভাবে যেন আমরা আমাদের দেশের নামকে সকলের সামনে তুলে ধরতে পারি। এবং আমরা আমরা আমাদের কোনো বাধা যেন না পাই, যেখানে আমরা আমাদের মতামত প্রকাশ করতে গিয়ে, আমাদের অধিকার তুলে নিতে গিয়ে এমন একটা স্বৈরাচারী মনোভাব আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে, এরকম যেন কোনো সমস্যা যেন বৈশ্বিক ভাবেও আমরা না পাই, সেটা আমরা সকলের কাছে কাম্য। এবং একটি সোনার দেশ এবং একটি আমার দেশ, একটি সাধারণ মানুষের দেশ আমি সামনে চাই। ধন্যবাদ সকল। ধন্যবাদ আমি হোসেন ভাইয়াকে। আপনি অনেক দীর্ঘ সময় ধরে আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করেছেন, এবং কিছু ক্ষেত্রে কষ্ট লেগেছে, এবং সবচেয়ে বেশি যেটা কষ্ট লেগেছে যে সিলেটের শেষ অবস্থা যেটা, ওটা জানতে পেরে খুব কষ্ট লেগেছে। আশা করছি স্বাস্থ্যের কন্ডিশনটা আরো ইমপ্রুভ করবে। এবং একটা ব্যাপার না বললেই নয় যে ঢাকা অথবা চিটাগং এর আন্দোলনগুলো যেমন ভাবে হাইলাইটেড হয়, সিলেটের ক্ষেত্রে বা রংপুর বলেন, অন্যান্য ডিস্ট্রিক্টের গুলো তেমন একটা হাইলাইটেড হয় না। সাধারণত মানুষ শেয়ার করলেও আমাদের মিডিয়া কিন্তু সাধারণত কভার করে না। মিডিয়া ওই সময়টাতে এমনিতেই বোবা ছিল, তার উপরে এই ধরনের ডিস্ট্রিক্টগুলোকে একেবারেই কভার করা হয়নি। তো নতুন বাংলাদেশের থেকে ভবিষ্যতে আমার এক্সপেকটেশনটাও এটা, যে মিডিয়া আমাদের সবগুলো ডিস্ট্রিক্টকে কভার করবে, ডিস্ট্রিক্টের নিউজগুলা, সব ধরনের আন্দোলনগুলা কভার করবে। এবারে আমি আমাদের ব্লাডি জুলাইয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য ফ্লোর হ্যান্ডওভার করতে চাই চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে মোহাম্মদ মাহতাবউদ্দিন ভাইয়ার কাছে, যিনি মুরাদপুর থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছেন। জি ধন্যবাদ সাফা আপু আমাকে ফ্লোর হ্যান্ড ওভার করার জন্য। আহ, আমি করকে ধন্যবাদ জানাতে চাই এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য, যেখানে আমরা আমাদের আম, আসলে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি, কারণ অনেক জমানো কথা রয়ে যায়। আম, তাছাড়া যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আমি আমার পরিচয়টা দিতে চাই। আমার নাম মোহাম্মদ মেহতাবউদ্দিন। আমি পড়াশোনা করছি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে ৪র্থ বর্ষে। আমি করয়ের 1.0 এর একজন ভলান্টিয়ার, বর্তমানে কাজ করছি মাস এম্পাওয়ারমেন্ট টিমের অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট কোঅর্ডিনেটর হিসেবে। আম, আসলে এই যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ হওয়ার আগে যে একটা রক্তাক্ত জুলাই মাস চলে গেল, সেটা নিয়ে আমাদের সকলেরই আহ, কম বেশি অভিজ্ঞতা আছে। আমারও কিছু অভিজ্ঞতা হয়েছে ধরতে গেলে, কিন্তু আসলে আমার অভিজ্ঞতাটা একটু ভিন্ন। আহ, জুলাইয়ের 1 তারিখ থেকে হয়তো বা এই আন্দোলনটা শুরু হয়েছিল, কিন্তু জুলাই 14 তারিখ পর্যন্ত যতক্ষণ না আমি খুব একটা সক্রিয় ছিলাম না, আমার মনে হয়েছে যে এরকম আন্দোলন আগেও হয়েছে, হয়তো বা এভাবে চলে যাবে, এটাকে দমিয়ে ফেলা হবে। কারণ সবকিছু তো সরকারের পক্ষে ছিল, সেনাবাহিনী বলেন,
বা বিজিবি বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, সবকিছুই তাদের পক্ষে। প্লাস সরকারের তো ক্যাডার বাহিনী রয়েছে, ছাত্রলীগ, যুবলীগ। তো এখানে আসলে খুব একটা সুবিধা করাটা অনেকটা টাফ ব্যাপার ছিল। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখলাম যে 14 তারিখ শেখ হাসিনা বলে উঠলো যে যারা আন্দোলন করছে সবাই রাজাকারের ছেলে মেয়ে। যদিও হয়তো উনি এভাবে বুঝতে চান না, কিন্তু ওনার মুখ থেকে যে ন্যারেটিভ বের হয়েছে তা খুবই একজন প্রধানমন্ত্রীর পক্ষে থেকে এরকম বলাটা সমীচীন নয়। কারণ তিনি আহ আহ তার হওয়া উচিত ছিল আমাদের রোল মডেল, এবং একজন রোল মডেলের তার শব্দ চয়ন নিয়ে অবশ্যই সচেতন থাকা উচিত। এর পরবর্তীতে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে ছেলেরা তাদের এই কথার আম আ প্রতিবাদ করেছিল, এবং ওটা দেখে আমার নিজেরও মনে হলো যে না, এই ১৫ বছর তো আমারও অনেক জমানো ক্ষোভ আছে। আমিও তো এই ১৫ বছর আমি আমার কথা তুলতে পারিনি। এটাও তো একটা আম বৈষম্য। তো আমারও এখানে সক্রিয় হওয়া প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে আমরা আ আ ১৬ তারিখ মেবি আমরা মুরাদপুরে জড়ো হই। আমার সাথে আমাদের রবিউল ভাই যিনি ছিলেন, তার সাথে অনেক কথা হতো এই বিষয়ে যে কোন জায়গায় আন্দোলন হচ্ছে। কারণ তখন এরকম একটা বিষয় ছিল যে আন্দোলন আমরা ২ নাম্বার গেট করলে ওখানে আগেভাগেই দেখা যাচ্ছে ছাত্রলীগের ছেলেরা গিয়ে ওটা দখল করে আছে। একদম দেশীয় অস্ত্র। মানে ওদের কাছে এমন আধুনিক অস্ত্র, মানে আমি তো অস্ত্র সম্পর্কে জানতামও না। কিন্তু কিছুদিন ইউটিউব ঘেঁটে দেখলাম এগুলো সবগুলো 7.62 এর অস্ত্র, যেগুলো আসলে সাধারণ মানুষ কেন সেনাবাহিনীর কাছে থাকাটা আমার মনে হয় শ্রেয় ছিল। কিন্তু এগুলো ওদের কাছে কিভাবে আসে তা আমরা আসলে জানতে পারি না। এবং আমি এটাও দেখলাম যে ছাত্রলীগ এদিকে মারতেছে, পুলিশ একদম গিয়ার-টিয়ার পরে পাশে বসে আছে। তাদের কোনো ভূমিকাই নাই। তারা নীরব দর্শক। হয়তোবা আচ্ছা যাই হোক। তারপরে আ রবিল ভাইয়ের সাথে আমার কথা হতো। রবিল ভাই আমাকে বলত যে আগামীকাল হবে, কিন্তু কোথায় হবে আমি জানি না। আমি আপনাকে সকালবেলা জানাবো। ঠিক এভাবে আমরা আসলে কোঅর্ডিনেট করে একে আমরা আ যাই। কিন্তু ১৬ তারিখ মুরাদপুর থেকে আমি যখন বাসায় আসি তখন আমি একটা খুবই আ আ একটা অভিজ্ঞতার সম্মুখীন হই। সেটা হচ্ছে আমি তখন খুবই ঘেমে-টেমে একদম অবস্থা আমার খারাপ, মাথা ব্যাথা হচ্ছিল একটু। তো আমি মুরাদপুরিটা তো পুরোটাই জ্যামের মধ্যে ছিল। তো আমি আ আমাকে একজন বলল যে বহদ্দারহাটে ছাত্রলীগেরা বসে আছে, যারা যাচ্ছে তাদেরকে ধরতেছে। তো আমি কি করলাম, একটু ঘুরে ওই আ খতিবের হাট দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছিলাম। কিন্তু ওখানে আমি দেখলাম আমি যাওয়ার আগেই ওখানে ২-৩ জন ছেলেকে ছাত্রলীগ মোবাইল চেকিং করতেছে, এবং ধরে ওদেরকে মানে অবস্থা একদম খারাপ। ওদেরকে খুব মারধর করতেছে। তা আমি কি করলাম, ভয়ে আমি একটা দোকানে ঢুকে আমার মোবাইল থেকে Facebook, Messenger যা আছে সব একদম ডিলিট করে দিছি, যে আমাকে যেন ধরতে না পারে। কারণ ওখানে রিক্সাও নাই, মানে পুরো এরিয়াটাই একদম ব্লক। তো পরবর্তীতে আমি আস্তে ওখানে অনেকক্ষণ বসেছিলাম ওই দোকানে। এরপর ওখান থেকে আস্তে করে আমি বাসায় চলে যাই। আচ্ছা, এরপরে তো আ আবার ওই নতুন ব্রিজের ঘটনাতে আমি আমি ওই মানে নতুন ব্রিজে যাওয়ার মানে যেদিন যাবো ওইদিন আমি একটু ঘুম থেকে একটু লেটে উঠছি। পরের দিন আমি যখন বের হয়ে আমি আর যাইতে পারি নাই দুর্ভাগ্যজনকভাবে। কারণ ওখানে অবস্থা এতটাই খারাপ ছিল যে আর ওদিকে যাওয়াই যাচ্ছে না। পরবর্তীতে সবাই তো এদিকে চলে আসলো। এবং বাসাটা আমার বাসা থেকে আপনার ৩০০ মিটার দূরে একটা ইউনিভার্সিটি আছে। এটা হচ্ছে টিসি, ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। এবং ওই জায়গাতেই একটা ছাত্র সম্ভবত মারা যায়। হ্যাঁ? আমরা ওখানে দাঁড়াই ছিলাম এবং দেখলাম যে বিজিবির সাঁজোয়াজান ট্যাঙ্ক এগুলো সবগুলো আছে, এবং ওখানে ওপেন ফায়ারিং হইতেছে। আর ওখানে বেশিক্ষণ আমরা ছিলাম না। ওটা আমার বাসা থেকে খুব একটা দূরে না। একদম ছাদ থেকে সবকিছু দেখা যাচ্ছে। আম এর পরবর্তীতে তো আপনার কারফিউ চলাকালীন আমরা সবাই মানে ১ম এ যেদিন কারফিউ ছিল ওদিন সম্ভবত ১২টা থেকে ২টা পর্যন্ত শিথিল ছিল। আমরা সবাই বাইরে চলে যাই। এবং ওখানে এমন একটা অবস্থা যে মানে ২ ঘন্টা পর আমরা টিভিতে যাচ্ছি যে নতুন কোন নিউজ আসতেছে কিনা, নতুন কোন নিউজ আসতেছে কিনা। কিন্তু ওই বাস্তবে মানে এটাই যে সব জায়গায় দলীয়করণ। মিডিয়া ভয়ে কিছু বলতেছে না, বা মিডিয়া গুলাও চাটুকারিতা শুরু করে দিল। আ তো ওখানেও কিছু নাই। এরপর পরবর্তীতে আবার আন্দোলন শুরু হলো, এবং আমরা আমাদের ইউনিভার্সিটি থেকেও একবার চেষ্টা করছিলাম যে আমরা জামাল খানে ব্লকেট দিব। কিন্তু আ আমাদের ইউনিভার্সিটি যদিও প্রাইভেট ইউনিভার্সিটি, এবং ওখানে ছাত্রলীগের ব্যানারে কোনো কিছু করা সম্ভব নয়। কিন্তু আমরা যে একটা গ্রুপ করলাম যে না আমরা এই আন্দোলনে যুক্ত হব। তো ওই গ্রুপে হয়তোবা কোনভাবে একজন ছাত্রলীগের কর্মী ছিল, এবং সে মানে আগেই ওখানে যে জামাল খানের যে কাউন্সিলর ছিল শৈবাল দাস সুমন, ওর সাথে হয়তোবা ওর একটা আ আঁতাত থাকতে পারে, এবং ওর বলার প্রেক্ষিতে আমাদের ওইদিন ক্লাস ছিল। আমরা সবাই পরিকল্পনা করছি ক্লাসের পরে আমরা এখানে এরকম একটা ব্লকেট দিব। কিন্তু ক্লাস শেষে আমি বের হয়ে শুনি যে ওখানে ছাত্রলীগের পোলাপান, মানে আমি নিজে দেখলাম ছাত্রলীগের পোলাপান একদম দা ছুঁয়ে রামদা নিয়ে সবাই দাঁড়ায় আছে। তো আর ওইদিন হয়ে ওঠেনি। এরপর আমরা পরবর্তীতে সবাই মিলে আমরা ২ নাম্বার গেটের দিকে চলে আসি। কিন্তু ২ নাম্বার গেটের দিকে এসেও আমরা আর তেমন একটা সুবিধা করা হয়ে ওঠেনি। তো আমি আসলে অনেকক্ষণ
আর মানে রবিউল ভাই অনেক কিছুই বলছে, ওনার ওনার গুলোই মূলত চট্টগ্রামের উনি যতটা ইয়া আছে যে সিনারিওটা ছিল উনি পুরোটাই ব্যক্ত করছেন। তো আমার মনে হয় এটা নিয়ে আমার না বলাই সমীচীন। তবে আমি একটা জিনিস বলতে চাই যে নতুন যে বাংলাদেশটা আমাদের গঠন হলো, এই নতুন বাংলাদেশে আমার একটা চাওয়া আছে। আমার চাওয়াটা হচ্ছে গিয়ে এই নতুন বাংলাদেশে যেন আর এ ধরনের ফেসিবাদ সৃষ্টি না হয়, সেই ধরনের সেই একটা মানে সেই সেটা এনশিওর করতে হবে। এবং নতুন বাংলাদেশে আবার আবার যে ক্ষমতায় আসুক তাকে এটা এনশিওর করতে হবে যে নতুন বাংলাদেশে সবারই সম অধিকার থাকবে। কেউ যদি চিত্রশিল্পী হয় সে যেন তার তার ইচ্ছা অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী সে যেন চিত্র আঁকতে পারে, এবং যে গান করবে সে যেন গান করতে পারে। যে আর্কিওলজি নিয়ে পড়াশোনা করতেছে বা যার একটু এটাকে কি বলে ঠিক আমার মাথায় আসতেছে না এখন, বা আমরা দেখলাম যে মূর্তি ভাঙার একটা ইয়া যে শুরু হয়েছিল যে মূর্তি টুর্তি সব ভেঙে ফেলতেছে। তো এটা যেন না হয়, বা আমার কাছে এটাই চাওয়া যে নতুন বাংলাদেশে যেন সবাই যেন যার যেটা নিয়ে ইচ্ছা সে যেন সেটা করতে পারে, তাকে যেন কেউ বাধা দিতে না আসে। কেউ যদি বাধা দিতে আসে তাহলে সেটা আবার ওই আগের অবস্থানে আমরা ফিরে চলে যাচ্ছি। তো এটা যেন এনশিওর করা হয়। এবং এখানে আরেকটা বিষয় আমার চাওয়ার আছে, সেটা হচ্ছে আহ আমাদের দেশে ওই যে প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেটের ক্ষেত্রে একজন প্রাইম মিনিস্টার যেন দুইবারের বেশি থাকতে না পারে। এবং আরেকটা জিনিস, কিছুদিন আগে আমরা দেখলাম যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা প্রস্তাব দিল যে দলীয় প্রধান এবং সরকার প্রধান যেন এক না হয়। এই বিষয়টার সাথে আমি একমত। এই বিষয়টা হয় তাহলে আমার কাছে এটাই এই কয়েকটা চাওয়াই আমার কাছে থাকবে আপাতত দৃষ্টিতে। ধন্যবাদ করকে। আমার বক্তব্য এখানেই আমি শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ মাহতাবুদ্দিন ভাইয়াকে। আপনার সাথে আমিও একমত। আমার কাছে মনে হয় যে দলীয় প্রধান সরকার প্রধান হতে পারবে না, বা এক সরকার দুইবারের বেশি থাকতে পারবে না, এই ধরনের নিয়ম ফ্যাসিবাদকে একেবারে গোড়া থেকে উচ্ছেদ করতে সক্ষম হবে। অর্থাৎ ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদের দেখা বাংলাদেশ পাবে না, এটা আমিও বিশ্বাস করি। এবং সেই সাথে আপনাকে আবারও ধন্যবাদ দিয়ে আমি ফ্লোর হ্যান্ড ওভার করতে চাচ্ছি করো এর এইচআর মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ ভাইয়ের কাছে। অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনতেছিলাম, কারণ এখানে যারাই কথা বলেছে, অংশগ্রহণ করেছে, প্রত্যেকেই হচ্ছে আমাদের এক একজন হিরো। প্রত্যেকেই হচ্ছে জীবনের যে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তারা আসলে দেশের পরিবর্তনের জন্য অবস্থান নিয়েছিল। অর্থাৎ দেশপ্রেমের যে সর্বোচ্চ জায়গা, সেই জায়গায় প্রত্যেকে নিজেকে প্রমাণ করে আজকে এই জায়গায় এসেছে। এটি আমাদের জন্য, আমাদের করোর জন্য, আমাদের প্ল্যাটফর্মের জন্য, সবার জন্য নিঃসন্দেহে গর্বের। কিন্তু আমাদেরও সময় সীমাবদ্ধতা আছে। 1 ঘন্টার বেশি আমরা অতিক্রম করেছি, এর জন্য হয়তো আমরা প্রোগ্রামটি খুব বেশি দীর্ঘ করতে পারবো না। আমি অল্প একটু যোগ করেই আমাদের ওয়েবিনারের সভাপতি নুরুদ্দিন ভাইয়ের কাছে চলে যাব। আমি প্রথমে যখন বাংলা ব্লকেট কর্মসূচি চট্টগ্রামে দেয়া হয়েছে, সেই দিন আমি আসলে 16 তারিখে যুক্ত হয়েছি আন্দোলনে। আমি 2 দিন 2 স্পটে আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে অংশগ্রহণ করেছি। তবে একটি মজার স্মৃতি আমার আছে, সেটি হচ্ছে আমার হাতেম আলী কলেজে আমি পড়াশোনা করেছি বরিশালে 2018 সালে। সে জায়গায় আমার এক বন্ধু ছিল, তারপরে আমার সাথে তার কোনো যোগাযোগ ছিল না। কিন্তু হঠাৎ করে হচ্ছে লালখানে যখন আন্দোলনের একটা পর্যায়ে মিছিল এসে থামলো, তখন বিকাল প্রায় 6টা বেজে যাবে, সূর্য ডুববে, এমন মুহূর্তে হঠাৎ দেখতেছি হচ্ছে আমার সেই বন্ধুর মতো একজনকে আন্দোলনে বসা। আমি একটু দূর থেকে কিছুটা আইডেন্টিফাই করেছি, এই মনে হয় আমার বরিশালের সেই বন্ধু হেলাল হবে। আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তারপর তো দুইজনেই চিনতে পারলাম। অর্থাৎ আন্দোলনের ভিতরেও আমার এক পুরাতন প্রায় 5 বছর পূর্বের এক বন্ধুকে আমি খুঁজে পেয়েছিলাম। এটা আমার জন্য একটা মেমোরি হয়ে থাকবে। মানে আন্দোলনের ভিতরে সবসময় হচ্ছে অনেক ধরনের স্মৃতি থাকে। এমন একটি স্মৃতি, এমন আন্দোলনে হাজারো স্মৃতি আছে আপনাদের সবার। এবং হচ্ছে আন্দোলনের যখন শেষ পর্যায়ে আমরা 4 এবং 5 তারিখে আমরা ঝালকাঠি জেলা পর্যায়ে আমরা আন্দোলন সংগঠিত করেছি, তখন সবচেয়ে বেশি যে বিষয়টি ভাবার, আমাদের প্রত্যেক বাসা থেকে শিশু কিশোর যারা ছিল তারা কিন্তু রাজপথে নেমে এসেছিল। ক্লাস 4র্থ শ্রেণীতে পড়ে, কেউ 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, প্রত্যেকে কিন্তু একটি পতাকা নিয়ে, কেউ হয়তো কাগজের পতাকা নিয়ে হাতে ড্রয়িং করে লিখে নিয়ে এসেছে, কেউ হয়তো মাথায় পতাকা বেঁধে এসেছে, মায়েরা তাদেরকে পতাকা তৈরি করে দিয়েছে। এই যে একটি দারুণ স্মৃতি, নতুন প্রজন্ম যে
এমন একটি প্রজন্ম নিয়ে আমরা আসলে যারা বুদ্ধিজীবী রয়েছেন, অংশীজন রয়েছে সমাজের, তারা কিন্তু সবসময় ভাবনায় ছিল আসলে এই প্রজন্ম আসলেই দেশকে কতটা ধারণ করে, এই দেশকে তারা আসলেই কতটা দিতে পারবে আগামী প্রজন্ম। একটি শঙ্কায় ছিল সবাই, প্রজন্ম মনে হয় ধ্বংসের পথে যাচ্ছে। সেই জায়গা থেকে প্রজন্ম তাদেরকে যে প্রমাণ করার একটা সুযোগ ছিল, এই আন্দোলনের মাধ্যমে আসলেই প্রমাণ হয়েছে না, এই প্রজন্ম আসলে দেশপ্রেম থেকে হারিয়ে যায়নি। এবং দেশের বাইরে যারা ছিল তারাও কিন্তু প্রত্যেকে কন্ট্রিবিউট করে তাদের জায়গা থেকে। আমরা দেখেছি যখন বিকল্পকে একটা প্রশ্ন এসেছে তখন কিন্তু হ্যাশট্যাগ একটা ক্যাম্পেইন শুরু হয়েছিল, দেশের বাইরে যারা আছেন মেধাবী মুখ তারা কিন্তু দেশে ফিরে আসার অঙ্গীকার করেছিল। আমরা তার বাস্তবায়নও কিছু অংশ দেখতে পাচ্ছি, অনেকেই ফিরে আসতেছেন দেশে। আমি সে জায়গা থেকে আহ্বান জানাবো, আমরা দেশ গড়ার যে কাজ, দেশ সংস্কারের যে কাজ, সেই কাজে কিন্তু আমাদের এখন কন্ট্রিবিউট করার সময়। আমরা স্বৈরাচার যখন ছিল তখন কিন্তু আমরা আমাদের যে ভয়েস আমরা কিন্তু রেজ করতে পারিনি, আমরা স্বাধীনভাবে যে মুক্তভাবে আমাদের মত প্রকাশের স্বাধীনতা সেটি আমাদের খর্ব হয়েছে, দীর্ঘদিন থেকে এই প্র্যাকটিস ছিল না। সেই প্র্যাকটিস আসার ফলে আমরা দেশকে নিয়ে যে আমাদের ভাবনা, এই ভাবনাগুলো কিন্তু আমরা লিখিতভাবে প্রকাশ করতে পারি, সেই ভাবনাগুলো আমরা মৌখিকভাবে প্রকাশ করতে পারি। 21 শতকের যুগে এসে আমাদের এই লাইভ ওয়েবিনারের মাধ্যমে ভাবনাগুলো আমরা প্রকাশ করতে পারি। এবং গণতান্ত্রিক মূল্যবোধের যে চর্চা, সেই চর্চার জায়গায় কিন্তু অনেক সীমাবদ্ধতা ছিল। আমাদের করর যে মূল ভিশন 2D মডেল নিয়ে আমরা কাজ করছি, ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট। এই গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা জায়গায় যখন আমরা তরুণদের সে 2024 সালের শুরু থেকে আমরা কথা বলে আসছি, অনেক তরুণ আজকে যারা আমাদের সাথে যুক্ত তারা কিন্তু ভীত সন্ত্রস্ত ছিল। তারা বলতেছিল আসলে গণতন্ত্র নিয়ে আমরা কারোর সাথে কাজ করবো, আসলে গণতান্ত্রিক যে চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা, এটি কি আদৌ বাংলাদেশ সম্ভব হবে? কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করা সম্ভব হয়েছে। এখন আমাদের প্রপার রাইট টাইম গণতান্ত্রিক মূল্যবোধকে চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ সর্বত্র ছড়িয়ে দেওয়ার, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা স্থায়ীভাবে যেন বাংলাদেশে হয়, সেই ভয়েস রেস করা। আমরা আশা করছি করর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের যে মূল ফোকাসের জায়গা ছিল, যে জায়গায় তরুণদেরকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, কিন্তু আমরা আমাদের মত প্রকাশ করার সেই স্বাধীনতা আমাদের ছিল না। আমরা গণতান্ত্রিক মূল্যবোধের যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো আমরা কি কি খর্ব হচ্ছে বাংলাদেশে সেটা আমরা তুলে ধরতে পারতাম না। আমরা যখন তরুণদের সাথে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে করোর সাথে কাজ করছে, বাংলাদেশের আবেদনের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশে প্রায় এখন পর্যন্ত প্রায় 40-এর অধিক ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে যুক্ত আছে তরুণরা। সবাই কিন্তু একটা ভীতির ভিতরে কাজ করছে, তারা যেটা বুকে ধারণ করে কিন্তু সেটা কিন্তু প্রকাশ করতে পারতো না। করোর সাথে তাদের যে কমিটমেন্টের জায়গা, সেটা আমাদের ইন্টারনাল মিটিং এ ছিল, কিন্তু আজকে যে লাইভ ওয়েবিনার, এই ওয়েবিনারে কিন্তু প্রত্যেক কিন্তু মন খুলে কথা বলছে। এই দিনটির অপেক্ষায় আমরা ছিলাম। আমরা চাই বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের মাধ্যমে সেই জায়গাও করো কন্ট্রিবিউট করবে, গণতান্ত্রিক মূল্যবোধকে স্থায়ী করতে। যে গণতান্ত্রিক জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাগুলোতে আমরা কিভাবে ফ্রি আনতে পারি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এন্ড ডেমোক্রেসি কিভাবে বাংলাদেশে আমরা এস্টাবলিশ করতে পারি, বাংলাদেশের মানুষের জীবন মানের যে উন্নয়ন, সে জায়গায় তরুণরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারে, ইউথ ডেভেলপমেন্ট, ইউথ এম্পাওয়ারমেন্ট নিয়ে করো যে কাজ করছে, তার কাজের ক্ষেত্র অনেক বেশি প্রসারিত হয়েছে। এবং করতে যারা যুক্ত আছেন তারা যে দেশপ্রেমে কতটা ধারণ করেন তার প্রমাণ আজকের এ জায়গায় উপস্থিত প্রত্যেকে সরাসরি গিয়ে অংশগ্রহণ করে সেটা প্রমাণ করেছে। তাদের দেশপ্রেমের যে অগাধ ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি যে কমিটমেন্ট, সেটি বাস্তবায়নের সুযোগ এসেছে। আমরা আশা করছি আগামী দিনে আমরা সেই ভয়কে জয় করে যে নতুন বাংলাদেশ গড়েছি, সেই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা কন্ট্রিবিউট করতে পারবো। এই তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে, সে আশাবাদ রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ খালেদ সাইফুল্লাহ ভাইয়াকে। এবং আপনার সাথে আমি কিছু ব্যাপার যুক্ত করতে চাই। তা হলো আমাদের নতুন বাংলাদেশের জন্য আমাদের গণতন্ত্র বা আমাদের রাইটস, এমন অনেকগুলো ব্যাপার আছে যেগুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। স্বাভাবিকভাবে ফ্যাসিবাদের সরকার আমাদের এডুকেশন সিস্টেমটাকে এমনভাবে ধ্বংস করেছে যে আমরা অনেক কিছুই জানি না যে আমাদের প্রয়োজন। তো এই ব্যাপারগুলোই আশা করি আমরা করতে চর্চা করব এবং কর থেকেই আমরা শিখতে পারবো। অলরেডি অনেক কিছু শিখেছি গণতন্ত্র নিয়ে, অথবা ভয়েস রেজ করা নিয়ে, পাবলিক স্পিকিং নিয়ে। এবং আমিও আশা করছি কর থেকে আমরা সবাই ভবিষ্যতে এমন আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে শিখবো এবং আলোচনা করব। আমি আর দীর্ঘায়িত না করে ফ্লোর হ্যান্ড ওভার করতে চাচ্ছি করোর ফাউন্ডার নুরুদ্দিন ভাইয়ের কাছে, যিনি ইউএসএ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক 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 ধন্যবাদ আজকের এই প্রোগ্রাম
এই আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। এই প্রোগ্রামটা করার পিছনে অনেকগুলো কারণ আছে। 1 নাম্বার কারণ যে আপনারা যারা আছেন, যারা মাঠে ছিলেন, তাদের কথাগুলো তুলে আনা, তারা কি এক্সপেরিয়েন্স করেছেন। আমরা সার্জিদদের কথা শুনছি, নাহিদদের কথা শুনছি, আসিফদের কথা শুনছি, কিন্তু যারা মাঠে ছিল তাদের কথা শুনছি খুব ভালোভাবে শুনছি না। তো এই জিনিসটাকে আমরা এনকারেজ করতে চেয়েছি, এই কারণেই এই প্রোগ্রামটা করা। এরকম আরো প্রোগ্রাম আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব, কারণ করোর মূল টার্গেটই হচ্ছে আপনাদেরকে কিভাবে মাইক হাতে ধরিয়ে দেওয়া যায়। আপনারা যদি খেয়াল করেন আমাদের লোগোতে আমরা একটা মাইক দিয়েছি এবং একটা হ্যান্ড রেজ করেছি। ডেমোক্রেসি ইজ দ্যাট, অনলি দ্যাট। আপনি যতক্ষণ কথা বলবেন ডেমোক্রেসি হবে, কথা বলা বন্ধ করে দেবেন ডেমোক্রেসি শেষ। যেমন 71-এ এরকম একটা ঘটনা ঘটছে, তাই না? 71-এ প্রত্যেকটা মানুষ এভাবেই যুদ্ধে নামছে। হ্যাঁ, 71-এ যখন মানুষ পালিয়ে যাচ্ছে, বাড়িতে বাড়িতে রান্না করা থাকতো। আমার এক ইতিহাস, আমার নানা, উনি ছিলেন তখনকার পাকিস্তান পুলিশের কর্মচারী। তো যখন যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হওয়ার সময় উনি একটু ভীতু মানুষ ছিল। হ্যাঁ, উনি নিজের এলাকায় গিয়ে কাজ করতেন, এরকম একটা মানসিকতা ওনার মধ্যে ছিল। তো উনি সাথে আবার আমার মামা ছিল। আমার মামা আবার তখন জগন্নাথ কলেজ ছিল তখন খুব সম্ভবত, ওখানে ছাত্র। তো উনারা ঢাকা থেকে ওনাদের বাড়ি লক্ষ্মীপুর হেঁটে হেঁটে গেছেন। এই যে যাওয়ার পথে পথে জায়গায় জায়গায় উনারা মানে ক্ষুধার্থ যখন খাবার কোথায় খেয়েছেন উনাদের থেকে আমার নানার মুখে শোনা স্টোরি, সেটা ছিল পথে পথে মানুষ বাড়িতে বাড়িতে খিচুড়ি রান্না করে রাখতো। হ্যাঁ, যেই যাইতো তাকেই দেয়া হইতো আর কি। হ্যাঁ, সেম সিনারি আমরা দেখলাম 2024-এ, তাই না? আচ্ছা, তো 71-এ স্বাধীন হওয়ার পরে আজকে 53 বছর পরে কেন আবার সেটা হইতে হইল, এই ছিল প্রশ্ন। এবং এই প্রশ্নটার উত্তর আমরা সবাই যেভাবে জানি সেটা হচ্ছে কি, বা জানি বুঝি, এখন এখন সবাই বুঝতে পারলাম, করো যদিও প্রথম থেকে বলছে, এখন আমরা বুঝতে পারলাম যে আমরা কথা বলছি না। আমরা যদি কথা না বলি ডেমোক্রেসি উইল নট ওয়ার্ক। এটা যে কোনো দেশে, পৃথিবীর যে কোনো দেশে যদি সাধারণ জনগণ কথা না বলে ডেমোক্রেসি উইল নট ওয়ার্ক। ঠিক আছে? তো আপনাদের সবার যে কন্ট্রিবিউশন দেশের জন্য, এই কন্ট্রিবিউশন কিন্তু সবসময় ছিল, আপনাদের মনের মধ্যে ছিল। হ্যাঁ, আপনাদের মনের মধ্যে অশান্তি ছিল, কিন্তু সেই অশান্তিটা যে কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে কাজে লাগাবেন, কিভাবে আসলে কি করা যায়, এই বুঝটা ছিল না। এবং এরকম কোনো প্ল্যাটফর্মও ছিল না, এরকম কোনো সুযোগও ছিল। ছাত্রদের এই আন্দোলনে এই সুযোগ তৈরি হয়েছে। করোর পক্ষ থেকে আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ জানাবো, দয়া করে আরেকটি 53 বছর আমাদের জীবন থেকে নিয়ে যায়। 71-এ কথা বলা বন্ধ করে দিয়ে দিয়েছেন স্বাধীনতার পরে, সেরকম আর করিয়া। কারণ 71 আমাদেরকে প্রমাণ করে দেয় স্বাধীনতার পক্ষে যারা যুদ্ধ করে, যারা অর্গানাইজ করে, তারাও শেষ পর্যন্ত স্বাধীনতার পক্ষে থাকতে পারে না, কারণ মানুষের মধ্যে লিমিটেশন আছে। কিন্তু আপনি যদি একজন মানুষের উপরে নির্ভর না করে সবার উপর নির্ভর করেন, কয়জন মানুষ নষ্ট হতে পারে? এই 24-এর স্বাধীনতা, যদিও আপনারা স্বাধীনতা বলছেন, আমরা স্বাধীন হয়েছি অনেক আগেই, আমরা এখন একটা দ্বিতীয় পর্যায়ের স্বাধীনতাতে পৌঁছানোর চেষ্টা করছি। আমি কিন্তু মনে করি না আমরা এখন স্বাধীন। আমরা স্বাধীন হয়েছি 71-এ, কিন্তু আমাদের মুক্তির আন্দোলন শেষ হয়, এখনো কিন্তু শেষ হয়, এখনো শেষ হয়। এই গভর্নমেন্ট যাওয়ার পরে ইলেকশনের মাধ্যমে যখন নেক্সট একটা গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট যখন আবার সুন্দরভাবে
পাওয়ার হ্যান্ড ওভার করবে, আরেকটা সুন্দর ইলেকশন উপস্থাপন করবে, তারপরের গভর্নমেন্ট যখন আবার সুন্দরভাবে করবে, যখন এটা প্যাটার্ন হিসেবে দেখা যাবে, তখন আমরা বলতে পারবো যে আমাদের মুক্তি আসলেই এসেছে। যখন আমরা দেখব বাংলাদেশের প্রত্যেকটি নিউজ চ্যানেল সত্য কথাটা তুলে ধরছে, সে যেই হোক, তার পিছু ছাড়ছেই না, তখন আমরা বুঝতে পারবো আমাদের মুক্তির আন্দোলন সমাপ্ত হয়েছে। এখন এখন কি করে? এখন দেশ গড়ার সময়। দেখেন, পৃথিবীর সকল মানুষের কপালে কিন্তু এই সুযোগ আসে। 71-এ কি আপনি ছিলেন? আমি ছোটবেলায় যখন সর্বপ্রথম 71 সম্পর্কে জানতে পারলাম, তখন আমার মনে মনে মানে চাহিদা ছিল, ইস যদি আমি ওখানে থাকতাম, আমি নির্ঘাত যুদ্ধে যেতাম। 24-এর যুদ্ধ দেখেন, আমি না, আমি আমেরিকা। কিন্তু আমি থেমে থাকিনি, এখান থেকে যা করা যায় তাই করার চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, কিছু সফল হয়েছি, কিছু সফল হয়নি, সেগুলো দেখানোর মতো কোনো কিছু না, তাই দেখানোর প্রয়োজনীয়তাও অনুভব করি না, কারণ এগুলো দেখানোর জন্য করিনি, এগুলো কষ্টে করেছি। ওই সময়টা আমার যেভাবে কেটেছে, আমার পরিবার ছাড়া আর কেউ জানে না। প্রতিনিয়ত আমি কান্না করেছি, সারা রাত কান্না করেছি। আমার রাত আপনাদের দিন, তো আপনাদের প্রোগ্রাম গুলো দেখছিলাম, আপনাদের অবস্থাগুলো দেখছিলাম, আমি মনে হয় শুধু ঘুম ছাড়া আমি সকল কাজ ছেড়ে দিয়েছি, সবকিছু ছেড়ে দিয়েছি, শুধু কম্পিউটার সামনে বসে থাকতাম, মোবাইল নিয়ে বসে থাকতাম, কন্টিনিউয়াস দেখতাম কি হয়, কি হচ্ছে স্টেট ডিপার্টমেন্টে, গভর্নমেন্টে, ইউএনএ, তারপরে ইউতে, ইউএনএইচসিআর এ কনসিস্টেন্ট মেইল করতে থাকতাম। আমি জানি আমার মেইলে খুব একটা বেশি মানে অনেক কিছু হয়ে যাবে না, কিন্তু রেজ ভয়েস, মানে আমি আমার জায়গা থেকে কি করতে পারি। বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গায় সাপোর্ট চেয়েছি। এটা কেন? কারণ আমার জায়গা থেকে আমি যা করতে পারি তাই করব। এটাই করো প্রথম থেকে আমাদের পুরো প্ল্যাটফর্মে সবাইকে শেখাতে চাই। দেখেন, আপনি আপনার জায়গা থেকে কন্ট্রিবিউট করেন, আপনি ছাত্র আপনার জায়গা থেকে করেন, আপনি শিক্ষক আপনার জায়গা থেকে করেন, আপনি ব্যাংকার আপনার জায়গা থেকে করেন, আপনি একজন পোস্টম্যান আপনার জায়গা থেকে করেন, আপনি একজন শ্রমিক আপনার জায়গা থেকে করেন। সবাই যদি সবার জায়গা থেকে যার যার কাজ সঠিকভাবে করে, দেশ আগাতে বাধ্য। আমরা তো মানুষ না, পৃথিবীর উন্নত বিশ্বে যে দেশগুলো আছে ওইখানেও যারা বসবাস করে তারা মানুষ। আমি ইউএসএ তে কেন এসেছিলাম জানেন? মানে অনেকগুলো কারণের মধ্যে প্রথম একটা কারণ ছিল, যারা পৃথিবীটাকে লিড করছে তারা কিরকম মানুষ একটু দেখি। তো গত 2.5 বছরে আমি যেটা দেখেছি, এখানে একটা জিনিস খুব স্ট্রং, সে বাইডেন হোক, ট্রাম্প হোক, আর যেই হোক, এখানকার যে একবারে মনে করেন হোমলেস, সেও তাকে কথা বলতে ছাড়ে না। That's what we want. Why? Only that can ensure your democracy. Only that can ensure your freedom. What is freedom? Freedom is not saying whatever you like to say. Freedom is saying whatever you want to say, adjusting them with the situation and with others' right too. আপনারা যারা এখন ছাত্র আন্দোলন করে আসলেন, করে আসার পরে আপনারা এখন শুরু করলেন টিচারকে বিদায় করে দিচ্ছেন, একে বিদায় করে দিচ্ছেন। ওই যে একটা ভিডিও দেখলাম, একজন মহিলা শিক্ষিকা উনার গায়ে হাত তুলছে। That's not freedom. ইভেন সরকারের প্রাক্তন মন্ত্রী দীপু মনি, উনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, উনার শাড়ি ধরে টানছেন কেন? Why? That's not the country we want. আমাদের দেশে সে ভালো হোক, সে খারাপ হোক, সবাই সঠিক ট্রিটমেন্ট পাইতে হবে। That's called democracy. Every single person has some common rights. We have to ensure that. How? That's a big question. সেটা এখানে সলভ করা সম্ভব।
দেখেন আপনারা আন্দোলন করছেন, কোটা বিরোধী আন্দোলন, সেটা ঠিক আছে, কিন্তু অনেকে আবার প্রশ্ন করা শুরু করছিলেন যখন চাকমা একজনকে আনা হলো, যখন ইসলামিক পক্ষ থেকে একজনকে আনা হলো, যখন আরেক জায়গা থেকে আনা হলো, তখন আপনারা সবাই প্রশ্ন করা শুরু করলেন আমরা কোটা বিরোধী আন্দোলন করলাম, আবার কোটা মানে সমন্বিত সরকার করলাম। তো যারা এই প্রশ্নটা এনেছিলেন, আমার কাছে মনে হয় আর কি ওনাদের বুঝের মধ্যে একটু সমস্যা আছে। একটা দেশ ইজ এ রিপ্রেজেন্টেশন অফ এভরি সিঙ্গেল পোর্শনস অফ দ্য কান্ট্রি, তাই না? সেখানে সবার কথা যদি শুনতে হয় সবাইকে আনতে হবে, কিন্তু যখন আপনি যোগ্যতার প্রশ্নে কথা বলবেন তখন কিন্তু আবার ওটা না। এজন্য কোন জায়গায় কোন কথাটা বলতে হবে সেটাও আপনাকে বুঝতে হবে। দ্যাটস ফ্রিডম, দ্যাটস ফ্রিডম অফ স্পিচ। আমরা করো থেকে অনেকগুলো প্রোগ্রাম নিয়েছিলাম আগে থেকেই, ভবিষ্যতেও আমরা সেই প্রোগ্রামগুলো কন্টিনিউ করে যাব, কারণ আমাদের প্রোগ্রাম যখন আমরা নিয়েছি, যখন আমরা ডিজাইন করেছি, আমাদের সবকিছু ডিজাইনই ছিল বাংলাদেশের ইচ এন্ড এভরি পার্সনকে কিভাবে এম্পাওয়ার করা। আমাদের মূল প্রোগ্রামই হচ্ছে মাস এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা সিটিজেনকে আমরা এম্পাওয়ার করতে চাই হোয়াট এভার দ্য ওয়ে পসিবল। সেজন্য আমরা ভলান্টিয়ার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম করেছি, কমিউনিটি মেম্বার্স এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম করেছি, এগুলো হচ্ছে লেয়ার অফ মাস এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম। তো এবং আমরা আরেকটা বিশেষ কাজ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে 50 বছরের প্ল্যান বাংলাদেশের জন্য। তো এই প্ল্যান আমরা বলছি না আমাদের মানে আমরা যে প্ল্যান করবো দ্যাট উড বি দ্য গুড প্ল্যান, কারণ আমরা ছাত্রদেরকে শেখানোর জন্য করছি, আমরা মানুষকে শেখানোর জন্য করছি। দ্যাট ক্যানট বি এ পারফেক্ট প্ল্যান, বাট দ্যাট ইজ দ্য ওয়ে। বাংলাদেশ শুড হ্যাভ এ 50, 100, 200 ইয়ার্স প্ল্যান। আমরা এখন পর্যন্ত দেখেছি বাংলাদেশে যতগুলো প্ল্যান হয় 5 বছর 10 বছর। এটা কেমন কথা ভাই? 10 বছরের প্ল্যান করে যদি আপনি আগান তাহলে কি হয়? হয়েছে গত 53 বছরে? হয়নি। একটি লং টার্ম প্ল্যান দরকার বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রশাসনিক যে সিস্টেম, এই সিস্টেম চেঞ্জ করা দরকার। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গভর্নেন্স সিস্টেম চেঞ্জ করা দরকার বাংলাদেশে। খেয়াল করেন, আপনারা যদি বুঝেন তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টটা কেন এসেছে বাংলাদেশে, কারণ বাংলাদেশ পার্লামেন্ট ইজ ওয়ান হাউস। এই ওয়ান হাউস হওয়ার কারণে যারা বিরোধী দলে থাকে বাংলাদেশে তারা কখনোই সরকার দলকে বিশ্বাস করতে পারে না। বিশ্বাস করতে না পারার প্রথম এবং প্রাইমারি রিজন তাদের পারিবারিক, কারণ দল যেই দুইটা বাংলাদেশে চলে বা বাংলাদেশ আসলে বিভক্ত দুই ভাবে, আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ। এরা সবাই পরিবার কেন্দ্রিক দল, তাদের কোয়ালিশন। প্রবলেমটা আসলে নীতিগত কোনো প্রবলেম নাই। আপনারা কেউ যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাত এদের বিষয়গুলো পড়েন, আসলে আমরা তো ওদের বিষয়গুলো পড়ি না, ভিতরে কি আছে ভেতরটা যদি দেখেন নীতিগত ভাবে এদের কোনো তফাৎ নাই। এদের তফাৎ হচ্ছে ব্যক্তি, খালেদা জিয়া, শেখ হাসিনা, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, তারেক জিয়া, জন। এটা তো হইতে পারে না একটা দেশে। পলিসিগত প্রবলেম থাকতে হবে, যে আমি সোশ্যালিজম ইমপ্লিমেন্ট করতে চাই, আমি লিবারালিজম ইমপ্লিমেন্ট করতে চাই, আমি আরেকটা থিওরি ইমপ্লিমেন্ট করতে চাই। হ্যাঁ, এরকম কিন্তু না। এখন এই কারণে হয় কি, তারা কেউ একজনকে বিশ্বাস করে না। এই জন্যই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট আসতে হয়েছে, এই জন্যই বারবার দেশে ইন্টারিম গভর্নমেন্ট আসতে হচ্ছে, এই জন্যই ইলেকশন ব্যবস্থাটা কি হচ্ছে না, সঠিক হচ্ছে না। তাহলে কি সমাধান? সমাধান হচ্ছে বাইক্যামেরাল করতে হবে, আপার হাউস লোয়ার হাউস করতে হবে, এবং এক্সিকিউটিভ বডি আলাদা করে দিতে হবে। যদি আপনি আপার হাউস, লোয়ার হাউস এবং এক্সিকিউটিভ বডি, তিনটা বডি আপনার থাকে, এবং একটা জুডিশিয়াল থাকে, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল, তাহলে আপনার কখনো তত্ত্বাবধায়ক সরকার লাগবে না।
আপনার কখনো ট্রাস্ট যাবে না। কেন যাবে না? দেখেন, আপনাকে আমি লজিক দিয়ে বলি। আপনি যদি লোয়ার হাউসটা করেন যে বাংলাদেশের প্রত্যেকটা সেগমেন্টের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকবে, ইভেন উইথ পলিটিক্যাল পার্টিস, কিভাবে সম্ভব? দেখেন, আমরা অলরেডি আমাদের 300 আসনকে ভাগ করছি, সেখানে মহিলা আনছি কোটা দিয়ে, সেখানে যারা মানে পিছিয়ে পড়া জনগণ তাদেরকে আনছি, বিভিন্ন ভাবে আনছি না? এরকম কিছু একটা করেন, এতগুলো সংসদীয় আসন ভাগ করেন, ওই সংসদীয় আসনগুলাতে সবাইকে ইলেকশন করে আসতে হবে। এই যে এমনি এমনি দিয়ে দিলেন 50 জন মহিলা রিপ্রেজেন্টেটিভ, এটা হয় না, ঠিক আছে? আচ্ছা, ওরা ওইভাবে ইলেকশন করে লোয়ার হাউসে আসলো। লোয়ার হাউস শুড বি দ্য বেস, যেখান থেকে যে কোনো পলিসি ইনিশিয়েট হবে, ঠিক আছে? দেন হচ্ছে আপার হাউস। আসেন আপার হাউস, আপার হাউসটা কি করা দরকার? আপার হাউসটা করা দরকার হচ্ছে এমন ভাবে যাতে ল একজন এক্সপার্ট আসবে, ইঞ্জিনিয়ারিং ডিভিশন একজন এক্সপার্ট আসবে, এডুকেশন ডিভিশন একজন এক্সপার্ট আসবে। তাহলে লোয়ার হাউস থেকে যে এই পলিসিটা আসলো, আপার হাউস যারা এক্সপার্ট তারা সেটাকে কি করবে? স্ক্রুটিনাইজ করবে, স্ক্রুটিনাইজ করবে, স্ক্রুটিনাইজ করবে। দেন ইট গোজ টু ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। Why independent judiciary? কারণ independent judiciary will explain, evaluate, integrate it with the existing law and order of the country. সেখানে সাধারণ জনগণের কথা বলার সুযোগ থাকবে, এক্সপ্লেনেশন হবে, পুরা দেশ জানবে যে কি হইতে চাচ্ছে। এই যে একটা পলিসি চেঞ্জ হচ্ছে, এটা আমি নতুন কিছু বলছি না, এটা আমি এখানে দেখেছি, ইউএসএ তে দেখেছি, এটা ভালো ভালো ডেমোক্রেটিক কান্ট্রি গুলোতে দেখেছি। তখন হয় কি, দেশের একজন হোমলেস সেও জানে যে একটা পলিসি যে চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে কাজ দিবে সেটা আমাকে। তখন গিয়ে প্রত্যেকটা মানুষ ওই পলিসির পক্ষে বিপক্ষে কথা বলে, একটা সুন্দর পলিসি দাঁড়ায়। দেন আসেন এক্সিকিউটিভ বডি, আলাদা করে দেন, পুরো আলাদা করে দেন। আমাদের দেশে কি হয়, প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার নির্বাচন হয় কিভাবে? প্রাইম মিনিস্টার নির্বাচন হয় 300 সংসদীয় আসন ভোট দিছে, উনি প্রাইম মিনিস্টার। কেন ভাই? সাধারণ জনগণ ভোট দিলে অসুবিধা কি? কেন সাধারণ জনগণ ভোট দেওয়া দরকার? দেখেন আমি বলি, যে মানুষ 300 মানুষের ভোটে হয়, সে কি করে? ওই 300 মানুষকে খুশি করার চেষ্টা করে, তাই না? সংসদীয় আসনে 300 জন, ওই 300 জনকে তো আমি খুশি রাখলে মোটামুটি আমি প্রাইম মিনিস্টার। বাট দেখেন এই দেশে আসেন, আমেরিকাতে কি হয়? প্রেসিডেন্ট ইলেকশন আপনাকে ভোট করতে হবে, আপনি ইলেকটোরাল কলেজের মাধ্যমে আসবেন। হ্যাঁ, তো তখন হয় কি, তখন হয় আমি লায়াবল কার কাছে? আমাকে তো ওই যে সাফা আপু যদি ভোট না দেয় আমি তো হইতে পারবো, আমাকে যদি আমির ভাই ভোট না দেয় তাহলে তো আমি হইতে পারবো না। তখন সে লায়াবল টু দ্য পিপল, এই জিনিসটা ইন্ট্রোডিউস করতেই হবে। যখন একজন ব্যক্তি লায়াবল টু দ্য পিপল, মানে তার পার্সোনাল ইমেজ, আপনারা খেয়াল করেন ডক্টর ইউনূস বর্তমানে যেটা করছে, কেন করছে? উনি উনার ইমেজ রক্ষা করছে। সার্জিস্টরা বা যারা মিলে এই বুদ্ধিটা করছে, তারা যে কি বুদ্ধিমানের কাজ করছে জানেন আপনারা? কেন বুদ্ধিমানের কাজ? কারণ ডক্টর ইউনূস পৃথিবীতে অলরেডি সমাদৃত একজন মানুষ, 10 জনের মধ্যে একজন। এখন উনি যদি এই দেশ পরিচালনায় কোনো গন্ডগোল করে, তাহলে উনার আগের জীবনের সকল কামাই ব্যর্থ। তাইলে উনি কি করবে? নিজের আগের সম্মানটাকে আরো বাড়াই দেওয়ার চেষ্টা করবে। এই জিনিসটাই এক্সিকিউটিভ বডি যখন আপনি আলাদা করবেন, সিঙ্গেল ইলেকশন করবেন, তখন সেটা পসিবল হবে, ঠিক আছে? এরকম একটা সিস্টেম তৈরি করা দরকার, যে সিস্টেমে প্রধানমন্ত্রী সকল ক্ষমতার উৎস না, লোয়ার হাউস সকল ক্ষমতার উৎস না, জুডিশিয়ারি কেউই সকল ক্ষমতার উৎস না। আপনি ডিস্ট্রিবিউট করে দিতে হবে পাওয়ারটাকে, তাহলে এটা পসিবল। আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে বাংলাদেশি ইমপিচমেন্ট। আপনি বাংলাদেশ কনস্টিটিউশনে যদি দেখেন, 300 আসনে যে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়ে আসছে, বাই কনস্টিটিউশন আপনি যদি আওয়ামী লীগের কোনো বিলের এগেইনস্টে ভোট দেন, আপনার সংসদীয় পদ সাথে সাথে কি নাই। তো তাইলে আমি আওয়ামী লীগ থেকে আসলে, আওয়ামী লীগ একটা ইয়ে নিয়ে আসছে, সেইটার বিপক্ষে আমি ভোট দেওয়ার আমার মত থাকলেও তো আমার ভোট দেওয়ার সুযোগ নেই ভাই। এই জিনিসগুলা ইন্ট্রোডিউস করতে হবে। আরো অনেক কিছু আছে,
এগুলো তো আমার মতামত, আমার গবেষণার কথাবার্তা। এরকম প্রত্যেকটা মানুষের, বাংলাদেশে প্রত্যেকটা মানুষের কি আছে, চাহিদা আছে। এই চাহিদাগুলো আমরা তুলে আনতে চাই। এই কারণেই আমরা 50 ইয়ার্স প্ল্যান করছি এবং সেটাকে প্রমোট করার চেষ্টা করছি, মাস এম্পাওয়ারমেন্ট করার চেষ্টা করছি, মানুষকে আইটি শেখানোর চেষ্টা করছি। কেন আইটি শেখানোর চেষ্টা করছি? নেক্সট জেনারেশন ইজ অনলি বেসড অন এআই। If you know AI, how to use it on your benefit, আপনি একজন মানুষ, আপনার যে ক্যাপাসিটি ছিল সেটা 1000 গুণ বাড়বে ভাই, 1000 গুণ বাড়বে। Just to brainstorm. Use AI just to brainstorm. Whatever questions comes to your mind, আরেকজনকে জিজ্ঞেস করার দরকার নাই, এআই কে জিজ্ঞেস করেন, because he will give you a perfect answer. ঠিক আছে? তো এই হচ্ছে, এরকম আরো অনেকগুলো প্রকল্প নিয়ে করো সামনে আগায় যাচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের সাথে সহযোগিতা করেন, আর অন্য আরো 10টা অর্গানাইজেশনের সাথে সহযোগিতা করেন, যাই করেন না কেন ভাই, ভয়েস ছাড়বেন। আপনার টুটি যাতে আর বন্ধ না হয়, এই টুটি যতক্ষণ খোলা থাকবে সকল মানুষের, দেশ পথ হারাবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের ফাউন্ডার নুরুদ্দিন ভাইয়াকে, আমাদেরকে এতটা মোটিভেটেড এন্ড এত কিছু শিক্ষণীয় একটা বক্তব্য উপস্থাপন করার জন্য। তো আজকের লাইভের সেশনটিতে আমরা হচ্ছে ব্লাডি জুলাইতে আমাদের যারা ভলেন্টিয়ার ছিল করোর, তাদের সবার এক্সপিরিয়েন্স সম্পর্কে শুনেছি এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের আকাঙ্ক্ষা, আশা এই সম্পর্কে আমরা জেনেছি। তাদের এক্সপিরিয়েন্সগুলো খুবই আবেগময় ছিল, আমাদের চোখ ভিজে আসছিল এই এক্সপিরিয়েন্সগুলো শুনে। এবং একই সাথে আমরা নতুন আশায় বুক বেঁধেছি যে আমরা সুন্দর একটি গণতান্ত্রিক বাংলাদেশকে পাবো। আমাদের সেশনটি অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আমি আর দীর্ঘায়িত না করে আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। সকলকে করোর সাথে এতক্ষণ ধরে থাকার জন্য ধন্যবাদ। ভবিষ্যতেও আশা করি করো আপনাদেরকে পাবে। আসসালামু আলাইকুম সবাইকে।